প্রতিবার বিয়ে খেতে গিয়ে বিয়ে করে আসতে হয়। এবারে গল্পটা সম্পূর্ণ ভিন্ন। এবার আর বিয়ে খেতে গিয়ে নাই, এবার বিয়েটা করতে গিয়ে অনেককে বিয়ে করে নিয়ে এসেছি। ব্যাপারটা দারুণ না? যাকে বলে এক কথায় মচৎকার, না মানে চমৎকার। আর হবে বাই না কেন? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে আব্বু আম্মু পছন্দ করেছিল। মেয়েটা আমার ছোট ভাইয়ের টিউশনির টিচার ছিল। ওদের পুরো ফ্যামিলি ধরতে গেলেই টিচার। আব্বু আম্মু ভেবেছিল খুব ডিসিপ্লিন মেনটেন করে চলবে লাইফ। এরকম কেউ আমাদের বাসায় বউ হয়ে আসলে নাকি আমার লাইফটা গুছিয়ে নিতে পারবে। মেয়েটা দেখতে শুনতে ভালোই ছিল, নম্র ভদ্র সুন্দর, তার কথা বলার ধরন। আব্বু আম্মু যখন দেখেছিল তখন পছন্দ করত, আর কিভাবে পছন্দ করত সেটা অবশ্য আমি জানতাম না। তারপর মেয়েটা নাকি আমার ছোট ভাইয়ের টিউশনির টিচার ছিল। অবশ্য এই শহরে আমরা থাকতাম না, কিছুদিন হলো বাইরে থেকে ফিরেছে। আসার পর থেকে যখন এলোমেলো ঘোরাঘুরি করেছিলাম, বন্ধুর সাথে সবসময় আড্ডা ফুর্তিতে মেতেছিলাম, এর মাঝখানে আব্বু আম্মু আমাকে থামানোর জন্য, বাড়িমুখো করার জন্য, দিন শেষে যেন বাসায় ফিরে আসি সেটা শিওর হওয়ার জন্য নাকি বিয়েটা ঠিক করলো। কোনো মেয়েকে আমার পছন্দ নেই বিদায় হুটহাট করে বিয়েতেও হ্যাঁ বলে দিলাম। আব্বু আম্মু যাকে পছন্দ করেছে তাকে নির্দ্বিধায় তাই বিয়েটা করে নেব। তারা আমাকে ঠিক যতটা স্বাধীনতা দিয়েছে তাতে ওদের একটা স্বপ্ন তো পূরণ করাই যায়। সবটা বিবেচনা করেই আমিও বিয়েটা করে নিব ভেবেই হ্যাঁ বলে দিলাম। পাত্রীর ছবি দেখেই হ্যাঁ বলেছিলাম, কারণ মেয়েটা দেখতে শুনতে ঠিকঠাক। এই যুগে ওয়েস্টার্ন ড্রেস পরিহিতা আর 10টা মেয়ের মতো নয়। ছবিতে দেখতেই ভালো লাগছিল মেয়েটাকে। মাথায় ওড়না দিয়েছিল, হাত ভর্তি চড়ি, মেকআপহীন মুখে মিষ্টি একটা হাসি। মেয়েটাকে আব্বু আম্মু গিয়েছিল দেখতে, বুঝতে পারেনি যে ওর মনে এমন কিছু চলবে। মেয়েটা সবার সামনে হ্যাঁ বলে দিয়েছিল, বলেছিল বিয়েতে রাজি আছে, কিন্তু বিয়ের দিন যে এরকম একটা কাণ্ড ঘটাবে সেটা কল্পনাও করতে পারেনি। মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। আমার কিংবা মেয়ের পরিবারে কখনো কল্পনাও করেনি ও অন্য কারোর সাথে রিলেশনে ছিল, আর বিয়ের দিন সকালে তার সাথে পালিয়ে যাবে। আরে আরে বাবা, বিয়ে করবে না, আমাকে পছন্দ নয় কিংবা অন্য কাউকে ভালোবাসিস সেটা বলে দিলেই হতো। বিয়ের কথা উঠতেই কিংবা বিয়ে ঠিক হওয়ার পর বললেই সবটা থেমে যেত। তাহলে এটা কেমন কাণ্ড কারখানা? মাথাটা গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই মেয়েটাকে হাতের কাছে পেলে এই শীতের মধ্যে পানির মধ্যে চুবাতাম, ইচ্ছে মতো একবেলা খিস্তি দিতাম। অসভ্য মেয়ে একটা। যাই হোক, মেয়ে মানুষ, তাই বেশি কিছু করা যাবে না। দিয়ে বাড়িতে আসলাম, বুঝতে পারলাম বেশ খানিকটা হইচই আর হট্টগোল লেগে আছে। ঘটনা কি বোঝার জন্য আমি তাড়াহুড়ো করে এই গাড়ি থেকে নামলাম। বিষয়টা আরও শিওর হলাম যখন গেটের কাউকে দাঁড়াতে দেখলাম না। ভাবলাম আবার কেউ অসুস্থ হয়ে পড়লো কিনা, তাই আব্বুর সাথে তাড়াহুড়ো করে ভেতরে আসলাম। ডাইনিং রুমে এসে দেখলাম সবাই একটা জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে। আব্বু আর আমি ভিড় ঠেলে সেখানে ঢুকতেই আব্বু ওনাদের জিজ্ঞাসা করলো, ভাই সাহেব, কি হয়েছে আপনাদের? এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কারো কোনো সমস্যা হয়েছে? কেউ অসুস্থ হয়ে পড়ছে? আমাদের বলুন। ঈশানের আব্বুর এরকম কথাতে এবার মেয়ের আব্বু আম্মু ওর দিকে তাকাতেই এবার সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু করে ওর আব্বুর দিকে তাকালো। পাশেই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল সবাই। সবাই এমন করে তাকিয়ে আছে কেন? হয়তো বর বলে। তবে বরের মুখে লজ্জার কিংবা শঙ্কার কোনো ছাপ নেই, উল্টো কেমন করে যেন একটা অদ্ভুত ধরনের চিন্তার ছাপ। তাই হয়তো সবাই এমন করে তাকিয়ে থাকে। কিছু তো একটা হয়েছেই, যার জন্য মেয়ের বাড়ির সবাই এরকম করে হট্টগোল করেছে। মেয়েটাকে আশেপাশে কোথাও খেয়াল করেনি। এবার আব্বু এসে মেয়ের আব্বুর সামনে দাঁড়াতেই উনি উঠে দাঁড়ালো আর আব্বুর হাত ধরে বলতে লাগলো, বিআই সাহেব, আমি বলছিলাম কি যে আপনাদের দেরি হচ্ছিল, তার উপর এখন আবার এরকম একটা কাণ্ড ঘটে গেল। এখন কি করে আপনাদের সাথে এই নিয়ে বলবো আমি ভাবতেই পারছি না। আপনারা কি বলতে চাইছেন? কোনো সমস্যা হলে বলেন, তারপরও এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। বিষয়টা আপনাদের যে কি করে বলবো আর কি বলা দরকার আমি সেটা বুঝতেই পারছি না। বারবার মনে হচ্ছে যে এই কথাগুলো না বললে হয়তো পরবর্তীতে ঝামেলা হবে। যদি না রাগ করতেন তাহলে আপনার সাথে আমি একটু পার্সোনালি কথা বলতাম, তাই আর কি। ভদ্রলোকের এরকম কথাতে কেমন যেন সন্দেহ হলো। এবার ঈশানও কিছুক্ষণ যাবৎ চুপ করে তাকিয়ে রইল, কারণ ভদ্রলোকের কথায় কেমন যেন সন্দেহজনক গন্ধ পাওয়া যাচ্ছে। এরকম একটা কথা বলেছে যার জন্য মনে হচ্ছে ওনারা ঘটনা একটা ঘটিয়েছেই।
এবার ঈশানের মনে হতে লাগলো, আচ্ছা শ্বশুরের মেয়ে আবার পালিয়ে যায়নি তো। কথাগুলো ভেবেই ঈশান আব্বুকে যখনই কিছু বলতে যাবে তখনই ভদ্রলোক আব্বুর হাত ধরে ভিতরের দিকে একটা জায়গায় নিয়ে যেতে লাগলো। আব্বুও মেয়ের আব্বুর সাথে সেখানে গেল। আবার বন্ধুরা পাশে দাঁড়িয়ে আছে। বিয়ে করতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি। সবাই কেমন কানাঘুষা করতে শুরু করে দিল। আমি একটু ঝিলিয়ে বললাম, কী সমস্যা আপনাদের? রাগী কণ্ঠে কথাগুলো বলতেই সবাই চুপসে গেল। মিনিট পাঁচেক পর আপু ফিরে আসলো। তারপর কিছু বলতে যাবে তার আগেই আপু হুটহাট করে এসে আমার হাতটা ধরে টানতে টানতে যেদিক থেকে এসেছিল আবার সেদিকে নিয়ে যেতে লাগলো। অদ্ভুত, এ কী ধরনের আচরণ? এবার আপু নিজেই বলতে লাগলো, কোনো কথা বলবি না আমার সাথে। আমি যেটা বলবো সেটাই শুনবি। শোনার পরে যা বলার বলিস। আগে শুনবি, তারপর না হয় প্রশ্ন করবি। সত্যি করে বলো তো কি হয়েছে? আমার কিন্তু তোমাদের কথাতে কীরকম একটা সন্দেহ লাগছে। আচ্ছা, মেয়েটা আবার পালিয়ে জানি তো? সত্যি করে বলো তো। না মানে আসলে এই আর কি, আমার সাথে গেলে শুনতে পারবি কি হয়েছে। আগেই কোনো সিক্রেট করবি না। এখানে অনেক লোকজন আছে আর ভদ্রলোকের একটা সম্মান। তার উপর যদি তুই এরকম সিক্রেট করিস তাহলে সেটা আর থাকবে না। আব্বু, হয়েছে নাকি সেটা তো বলবে। বিয়ে করতে নিয়ে আসলে, জোর করে ধরে কাউকে দেখতে নিয়ে আসলে তাও আসলাম, বিয়ে করতেও আসলাম। এখন বিয়ে করতে আসার পর যদি বলো মেয়ে পালিয়ে গেছে, তাহলে কিন্তু সেটা খুব ভালো হলো না। বিয়ে না করে এখান থেকে কোথাও যাচ্ছে না। ঈশানের এরকম কথাতে আপু বুঝতে পারলো ছেলে নাছার বান্দা। তার উপর যদি এরকম কিছু হয় তাহলে তো আর কথাই নেই। আব্বু একটা শুকনো হাসি দিল। ছেলের এরকম রেগে গেলে কি করতে পারে উনি সেটা ভালো করেই জানেন। আপু ভাবছে ছেলেটা রাগের বশে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে, একটু বেশি রাগী টাইপের কি না। এবার আপু ঈশানের হাত ধরে জোর করে টেনে একটা রুমের মধ্যে নিয়ে গেল। ঈশান খেয়াল করলো মেয়ের আব্বু আম্মু আর সেখানে আরেকটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা তো সেই মেয়ে নয়। ঈশান মেয়েটাকে ভালোভাবে একবার দেখে মেয়ের আব্বু আম্মুর দিকে তাকাতেই কিছু বলতে যাবে তার আগেই আপু বলতে লাগলো, ঈশান না মানে আসলে ওনার মেয়ে আর কি। ঈশান আব্বুকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, বুঝে গেছি, আর বলতে হবে না। সবচেয়ে বড় কথা, ওনার মেয়েকে এখানে দেখছি না, তার মানে ওনারা এখানে আলাদা করে আলোচনা সভা ডেকেছে। এর একটাই মানে বোঝা যাচ্ছে ওনাদের মেয়ে পালিয়ে গেছে, তাই তো? বিয়ে করতে পারবে না। মেয়ের অন্য কাউকে পছন্দ ছিল, কিংবা আমাকে পছন্দ না, তাহলে বিয়ের কথা যখন চলছিল তখন বলে দিলেই তো হতো। এত আত্মীয় স্বজনকে ডেকে এরকম অপমান করার মানে কি ছিল? আব্বু, আমি বলেছিলাম না বিয়েটা নিজের পছন্দ করে করব। আমার প্রতি যার কোনো ইন্টারেস্ট নেই সেই মেয়ে অন্তত আর যাই হোক আমার লাইফে এসে আমাকে ভালোবাসতে পারবে না, বলিনি সেটা? তোমরা জোর করেছো এই মেয়েকে বিয়ে করার জন্য। মেয়েটা নাকি ভালো, এইসব ওইসব বলে আমাকে রাজি করিয়েছ। সবটা মেনে নিয়েছিলাম, কিন্তু বিয়ের আগে একটাবার কি জানানোর চেষ্টা করেছো মেয়েটা আমাকে পছন্দ কিনা, বা অন্য কোথাও রিলেশন আছে কিনা? বিয়ের দিনে এরকম করে পালিয়ে যাবে কিনা সেটা না করে জোর করে ধরে নিয়ে আসলে একটা মেয়েকে বিয়ে করাতে। এখন কি জবাব দেবে সবার সামনে? আমার বন্ধু মহলের সবার মাঝে ছিছির রোল পড়ে যাবে। ভাবতে পারছো একটাবার? ঈশানের এরকম কড়া কণ্ঠে কথা শুনে এবার মেয়ে আব্বু আসলো। আর কিছু বলতে যাবে তার আগেই ঈশান মাথা থেকে পাগড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো, ডেকে এনে এত বড় একটা অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি কালকেই বাইরে চলে যাব, তারপর দেখি তোমরা আমাকে কি করে ফিরিয়ে আনো। এবার বলেছিলাম যে এমন কাউকে আমার জন্য চুজ করো না যে আমার সাথে মানাতে পারবে না, যার রিলেশনটা অন্য কারোর সাথে চলছে, তাকে কিনা আমার জন্য পছন্দ করলে। এখন কি হলো? মান সম্মানটা কোথায় থাকবে এবার? দেখতে সুন্দর হলেই তার মনটা সুন্দর হয়? বাবা, তুমি সিন ক্রিয়েট করো না, আমার কথাটা শোনো। আমরা কেউ জানতাম না যে ওর এরকম করে পালিয়ে যাবে, তারপর এরকম একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। এখানে কি শুধু তোমাদের সম্মানটা আছে তা নয়, একটা মেয়ে বাসা থেকে পালিয়ে গেলে তাদের বাবা মায়ের অবস্থা কি হয় তুমি কি সেটা একবার বুঝতে পারছো? আমাদের মনের অবস্থা ঠিক ততটাই খারাপ। আর তোমাকে বলার মতো ভাষা কিংবা মুখটা আমাদের নেই। আমরা চাইছিলাম না এরকম করে কিছু হোক, কিন্তু হুটহাট করেই হয়ে গেল।
এর জন্য আমরা কি করে সবটা সামাল দিব সেটাই বুঝতেই উঠতে পারছি না। তাই ভাবছিলাম যে তোমাদের সাথে পার্সোনালি ভাবে কথা বল। আঙ্কেল, আমি কোনো সিনক্রেট করছি না। আর আপনারা পার্সোনালি কথা বললে কী সব সমস্যার সমাধান হবে বলেন? এখন আপনি কি করে সবটা ঠিক করবেন আমাকে একটু বলবেন। এত বড় আয়োজন করার পর এখন যদি আপনার মেয়ে এখান থেকে চলে যায় তাহলে সেটা কি করে হয় বলুন? এরকম কাজ যদি আপনাদের সাথে হতো কি করতেন আপনারা? চুপ করে থাকতেন? আপনার ওই মেয়েকে আমার বিয়েটা করতেই হবে, সেটার জন্য আমি বলছি না। ওনার মতো মেয়েকে আমি বিয়ে করা তো দূরে থাক, ভুলেও এসব জানলে ওনার দিকে ফিরেও তাকাতাম না। হাজারটা মেয়ে যেখানে আমার পেছনে পড়েছিল, তাহলে আমার দরকার ছিল না এরকম একটা উদ্ভট কাণ্ড ঘটানো মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার। মেয়ের আব্বু আম্মু মাথা নিচু করে ওদের থেকে দূরে দাঁড়িয়ে আছে। ভদ্রলোকের অন্য মেয়েটা কেমন করে যেন ঈশানের দিকে তাকিয়ে রইল। ধপ করে একটা জায়গায় বসে পড়ল, কিছু একটা ভাবতে আরম্ভ করলো। এবার আব্বু আর ভদ্রলোক কথা বলতে লাগলো। ঈশান মুখে হাত দিয়ে বসে আছে, এখন সম্মানের কি হবে সেটাই ভাবছে। এই বিয়েটা না হলে সম্মান আর সম্মানের জায়গায় বহাল থাকবে না। ঈশানের বিয়েটা যে করতেই হবে সেটা নয়। অন্যদিকে দাঁড়িয়ে থাকা লোকজনের হইচই করতে লাগলো। ঈশানের মাথাতে চলছে অন্য কিছু। আব্বু আর ভদ্রলোক কি কথা বলল সেটা না ভেবেই উঠে দাঁড়ালো আর বলল, আব্বু প্লিজ চলো এখান থেকে। আর এক মুহূর্ত এখানে নয়, যেখানে ডেকে এনে আমাদের এরকম সম্মান করা হয়েছে সেখানে আমার আর থাকার কোনো ইচ্ছা নেই। আমি এখানে এক মুহূর্ত দেরি করতে। এত তাড়াহুড়ো করতেছো কেন? আমরা একটা সমাধানের পথ খুঁজতেছি তো। তাহলে সেটা না করে এখান থেকে চলে যাইতেছো যে? আমাদের কথাটা তো শোনো, তারপর না হয় এখান থেকে চলে যাবে। ঈশান আর এর মাঝে তেমন কিছু খেয়াল করেনি, কিন্তু শুধু বুঝতে পারল রুমে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর ভদ্রমহিলা সেখান থেকে চলে গেল। আব্বু বলতে লাগলো, আসলে আমরা দুজন মিলে একটা বিষয় ঠিক করলাম, আর সেটা হচ্ছে যে বিয়েটা আমরা ঠিক করেছি সেটা আজকে এখনই এই মুহূর্তে হবে, আর তাও সেটা ওনার সাথে। ইম্পসিবল, এটা কি করে হয়? মেয়েটা তো পালিয়ে গেছে। তোমরা যদি ভেবে থাকো ওকে জোর করে ধরে এনে আমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। যে নিজের ইচ্ছায় পালিয়ে গেছে তাকে আর যাই হোক জোর করে ধরে এনে বিয়েটা দেওয়া যাবে না। আর বিয়ে দিলেও সে আবারও পালিয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? একবার আমাদের কথা শুনবে, সেটা না করে সেই থেকে ফটর ফটর করে যাচ্ছ। জানো না আব্বুর উপর এত কথা বলতে হয় না? ঈশান এবার ভদ্রলোকের দিকে তাকালো। খেয়াল করলো ভদ্রলোক উৎসুক জনতার মতোই তাকিয়ে আছে। এবার ঈশান ভদ্রলোকের দিকে তাকিয়ে থেকে একটু শান্ত গলায় বলল, কি হয়েছে সেটা তো বলো। এমন করে বলতেছো যেন সব সমস্যার সমাধান হয়েই গেছে। আসলে বাবা, তোমাদের ওই রকম পরিস্থিতিতে ফেলার কোনো ইচ্ছেই আমাদের ছিল না। ভেবেছিলাম সবটা ঠিকঠাক হবে, কিন্তু তার মাঝে এরকম কিছু হলো। বাবা, আমি বলতে চাচ্ছিলাম যে বিয়েটা যেহেতু আমার ছোট মেয়ের সাথে হচ্ছে না, সেটা এখন না হয় আমার বড় মেয়ের সাথেই হবে। তুমি এতক্ষণ যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছো ও আমার বড় মেয়ে। এখন আমি চাইছি এই মুহূর্তে অন্তত আর যাই হোক সম্মানটা বাঁচানোর জন্য হলেও আমার বড় মেয়ের সাথে তোমার বিয়েটা হোক। আঙ্কেল, আপনাদের হয়তো মাথাটা নষ্ট হয়ে গেছে, না হলে এইসব কথা বলতেন না। বিয়েটা ঠিক হলো একজনের সাথে, আবার দেওয়ার চেষ্টা করবেন আরেকজনের সাথে। দুদিন পরে আবার তো আপনার এই মেয়েও বলবে যে বিয়েতে রাজি ছিল না, কিংবা আমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। তার উপর ওনাকে দেখে মনে হচ্ছে আমার সিনিয়র হবেন, কারণ আপনার যে মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে আমার বয়সী ছিল। তাহলে এই মেয়েটা তো আমার সিনিয়র। আমি কি করে ওনাকে বিয়ে করি? আমি সেটাই তো বুঝতে পারছি না। আপনারা হুটহাট করে কী সব সিদ্ধান্ত নিচ্ছেন আমার মাথায় ঢুকছে না। একটু চুপ করো না। দুই পরিবারের সম্মানের কথা তো অত্যন্ত ভাবো, সবসময় নিজের কথাই ভাবলেই হয় না। রাগ অভিমান দেখালে কিন্তু কোনো সমাধান হবে না। আব্বু, তুমি যখন যেটা চেয়েছো আমি তখনই তোমাকে সেটাই দিয়েছি, তবে এখন কিন্তু আমার কথাটাও তোমাকে শুনতে হবে। বাবা হিসেবে তোমার কাছে আমার রিকোয়েস্ট করছি, এইটুকু অত্যন্ত আমার কথা রাখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সম্মানটা বাঁচাতে হবে। আর এখন বিয়ে না করে চলে গেলে সবাই আজেবাজে কথা বলবে, আর যদি বিয়েটা হয় তাহলে আর কেউ কোনো কথা বলতে পারবে না। তাই বলছিলাম কি যে অত্যন্ত বিয়েটা করো, তারপর না হয় বাকিটা দেখা যাবে। আব্বু, একজনকে বিয়ে করতে এসে শুনলাম সে পালিয়ে গেছে, তারপর আরেকজনকে বিয়ে করে নিয়ে যাব?
তারপর সে আবার বিয়ের হাতে ডিভোর্স চাইলে তো আর কথাই নেই। আপনাদের পরিবারই যেন কেমন। আমি চাইছি না এইরকম কিছু হোক। আমি মেয়ের সাথে কথা বলতে চাই। মেয়ে যদি বিয়েতে রাজি থাকে কিংবা নিজ থেকে বিয়েটা করতে চায় তাহলে বিয়েটা হবে, না হলে জোর করে তোমরা কেউ আমাকে বিয়েটা দিতে পারবে না। আমি জোর করে কাউকে বিয়ে করছি না, তাতে পরবর্তীতে আমারই সমস্যা হবে। কারণ আমি চাই না এমন কাউকে বিয়ে করতে যে এই মেয়েটার মতো আবারও পালিয়ে যাক। আমি আমার মেয়ের সাথে কথা বলবো, আর তোমার সাথেও। আমার মেয়ে কথা বলবে, তুমি ওর মুখ থেকে শুনে নিও ও বিয়েতে রাজি কিনা। আমার এই মেয়েটা সব সময় আমার কথা শুনে বড় হয়েছে। ওর কোনো সম্পর্ক থাকলেও সেটা ওর আম্মুর কাছে বলতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ছোট মেয়েকে তোমরা পছন্দ করেছিলে বলেই ওর বিয়েটা আগে দিচ্ছিলাম, কিন্তু জানতে পারিনি মেয়েটা এরকম করে পালিয়ে যাবে। না হলে কখনো এরকমটা হতো না। তুমি অন্তত আর যাই হোক সিন ক্রিয়েট করো না। এই মুহূর্তে রাগ জেদ করলে আর সমস্যার সমাধান হবে না। এমনিতেই আমরা অনেক টেনশনে আছি, তার উপর যদি তুমি এরকম করে রাগারাগি করো তাহলে সমস্যার সমাধান হবে না। একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি ততক্ষণে আমার মেয়েকে নিয়ে আসি, তুমি না হয় ওর সাথে কথা বলে নাও। ঈশান সেখানেই বসে রইল। কিছুক্ষণ বাদে ওই মেয়েটা আসলো, তাও আবার সেটা বউ সাজে। মনে হচ্ছে যে মেয়েটা আগে থেকেই বিয়েতে রাজি হয়ে বসে আছে। ঈশানের শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার হাতগুলো মোচড়াচ্ছে, কেমন করে যেন লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। সেটা দেখে বোঝা যাচ্ছে মেয়েটাকে সবেমাত্র সাজানো হয়েছে। ঈশান এবার উঠে দাঁড়াতেই আব্বু আর মেয়ের আব্বু বাইরে চলে গেল। ঈশান মেয়েটার সামনে এসে দাঁড়াতেই ও কেমন করে যেন একটু হকচকিয়ে গেল, আর কিছুটা সরে যেতেই ঈশান বলতে লাগলো, ভয় পাবেন না, আপনাকে রাজ করার জন্য কিংবা কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য আসিনি। আসলে এতক্ষণ যাবৎ আমি রাগের মাথায় আপনাদের সবার সামনে সিনক্রেট করেছিলাম। আপনি হয়তো ভাবছিলেন যে আমি বদ মেতেছি। কারোর সাথে এরকম ঘটনা ঘটলে যে কেউ সিনক্রেট করতে বাধ্য হবে, তাই আমার পক্ষেও সেটা হয়েছিল। কিন্তু আপনি যে আমার সাথে কথা বলতে চলে আসবেন আমি সেটা ভাবতেই পারিনি। এখন সরাসরি মূল কথায় আসি। আপনি আমাকে এইটুকু বলেন, এই বিয়েতে রাজি কিনা? আমার তো মনে হচ্ছে আপনি বিয়ে করার জন্য একদম আগে থেকে রাজি হয়ে আছেন। সত্যি করে বলুন তো, আপনাকে জোর করে রাজি করানো হয়েছে নাকি নিজে থেকেই আব্বুর সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করতে রাজি হয়েছেন? মেয়েটা কী ভাবলো কে জানে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। ঈশানের দিকে একবার তাকিয়ে চোখ জোড়া নামিয়ে নিয়ে কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না মেয়েটা। ঈশান যখনই আবারও প্রশ্ন করতে যাবে তখনই মেয়েটা বলল, আপনার এমন কেন মনে হলো যে আমাকে জোর করে ধরে রাজি করানো হয়েছে, কিংবা আব্বু আম্মুর সম্মান বাঁচানোর জন্যই এমনটা করেছি? তা না হলে আপনার সাথে তো আমার রিলেশন ছিল না, আর আগে কখনো দেখা হয়নি। তাহলে আপনি আমাকে বিয়ে করার জন্য রাজি হবেন কেন? আসলে এরকম করে এত কিছু হয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি। আসলে আপনাকে সরি বলার ভাষা আমাদের নেই। আপনার ছোট বোনের জন্য যেরকম একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হবে আমিও সেটা ভাবিনি। আপনার কাছে সরি বললেও সেটা অনেক কমই হয়ে যাবে, তাই আব্বু আম্মুর কথাতেই আমি রাজি হয়েছি। আপনি আর যাই হোক আমি কখনো ভালোবাসতে পারবেন না, তাই তো? আমি আপনার জুনিয়র হব সেটা কি ভেবেছেন? মেয়েটা কোনো কথা বলছে না। এর মাঝে আব্বু এসে দরজায় নক করতেই ঈশান বলতে লাগলো, এখনো সময় আছে, দেখুন বিয়েটা করবেন কিনা। পরবর্তীতে কিন্তু এই নিয়ে কোনো ঝামেলা করতে পারবেন না, আর বলতে পারবেন না যে আপনি আমার সাথে মানিয়ে নিতে পারবেন না। তাহলে সেই আমাকে আবার ঝামেলায় পড়তে হবে। যদি আপনার লাইফে কেউ থাকে তাহলে বলুন, আমি নিজে থেকে তার সাথে আপনার বিয়েটা দিব। তারপরও আমি চাইছি না আমার লাইফে এমন কোনো ঝামেলা হোক, আবার হোক। আব্বু আরও কয়েকবার ডাকাডাকি করতেই ঈশান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। মেয়েটা কোনো কথা বলছে না। তার মানে কি ঝামেলা আছে, নাকি মেয়েটা করতে চাইছিল না? কথাগুলো ভেবে চলে যেতে নিয়েও মেয়েটার দিকে ফিরল। তারপরও মেয়েটা কোনো কথা বলছে না। ঈশানের বেজায় পরিমাণে মেজাজ খারাপ হলো। এরা কি চুপ করে থাকার জন্যই এ পৃথিবীতে এসেছে? তাই আর বেশিক্ষণ দেরি না করে বেরিয়ে গেল। বিয়ে করবে না, পরে এ কথা যদি বলে তাহলে তো মেয়েটার খবর আছে। আব্বুর সাথে কিছুক্ষণ বাদে স্টেজে গিয়ে বসতেই এর মাঝখানেই মেয়েটাকে নিয়ে আসা হলো। ঈশানের খাওয়া দাওয়া করার ইচ্ছেটাই মরে গেছে, কারণ এরকম একটা পরিস্থিতিতে জীবনে কখনো পড়তে হয়নি, আর পড়বে সেটাও ভাবেনি।
পেপারে সাইন করে তারপর দিন কবুল বলে বিয়েটা সম্পন্ন হলো। বিয়ে শেষ হতে না হতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। ঈশানের কেন জানি ভালো লাগছে না, ওর কেমন জানি অদ্ভুত লাগছে। বিয়ে করতে আসলো একজনকে, বিয়ে করতে এসে আরেকজনকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। কথাগুলো ভাবতেই কেমন যেন অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যে এই বিয়েটাও টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। বিয়ের পর মেয়ের আব্বু আম্মু অনেক রিকোয়েস্ট করিয়ে ঈশানকে কিছুটা খাওয়ালো। গলা দিয়ে কিছুই নামবে বলে মনে হলো না, তারপরও কোনো রকম একটু মুখে দিয়ে সবাইকে সন্তুষ্ট করলো। তারপর কন্যা বিদায়ের সময় গাড়িতে যখন উঠেছিল তখনই মেয়ের আব্বু ওর হাত ধরে বলতে লাগলো, তোমাদের একটা পরিস্থিতিতে ফেলবো সেটা কখনোই ভাবতে পারিনি। আসলে আমার ছোট মেয়েকে বিয়ে করতে এসে বিয়ে করে নিয়ে যাচ্ছে আমার বড় মেয়েকে। ওর সাথে হয়তো তোমার ভাগ্যের লিখনটা ছিল। আমার মেয়ে যদি কখনো কোনো ভুল করে বাবা, ওর গায়ে তুমি কখনো হাত তুলো না, ওর সাথে কখনো রাগারাগি করে কথা বলো না। ও এমন একটা মেয়ে যাকে ধমক দিয়ে কথা বললেই কেঁদে ফেলে। খুব সহযত্নে আমার মেয়েগুলোকে মানুষ করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আমার ছোট মেয়েটা আমার চোখের আড়ালে এসব করবে আর বিয়ের দিন বাসা ছেড়ে এভাবে চলে যাবে। যাই হোক, যেটা হয়েছে তার জন্য তুমি আমাকে মাফ করো। আমি মেয়ের বাবা হয়ে তোমার কাছে অনুরোধ করছি, তুমি মনে রাগ পুষে রেখো না। আমার এই মেয়েটাকে অন্তত কখনো কষ্ট দিও না। আঙ্কেল, এটা কি বলতেছেন? আপনার মেয়ে চলে গেছে, সে অনেকাকে ভালোবাসতো তাই চলে গেছে। তৎক্ষণাৎ এসব শোনার পর মাথাটা যে কারো গরম হবে। আমাদের জায়গায় আপনারা থাকলেও এরকম কিছুই হতো। বলছিলাম কি যে এসব নিয়ে ভাববেন না। আমি শুধু এইটুকুই ভেবেছি যে আপনার ছোট মেয়ের সাথে আমার বিয়ে হবার পর যদি ও চলে যেত তাহলে আমার সম্মানের কি হতো। এরকম কিছু হয়নি, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আমি শুধু এইটুকুই ভাবছি যে আপনার এই মেয়েটা কি আমার সাথে মানিয়ে নিতে পারবে আঙ্কেল? উনি নিজেই জানেন যে আমি ওনার থেকে বয়সে ছোট। আমার মেয়ে বলে বলছি না, আমার এই মেয়েটা খুব ভালো বাবা। তুমি ওর সাথে থাকলেই বুঝতে পারবে। অসম্ভব রকমের ভালো মানসিকতার একটা মেয়ে। আমাদের কারো কথার অবাধ্য হয়নি কখনো। সবটা চোখের সামনে থেকে দেখে বিয়ে করতে বলাতেই আমার সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করে নিল। আর তুমিও তো এখন ওর স্বামী। ও এখন কোনো কথাই ফেলতে পারবে না, তোমার সাথে সবটা মানিয়ে গুছিয়ে নিবে। যদিও একটু সময় লাগে, তারপর ওর উপর কখনো চাপ প্রয়োগ করো না। বিয়ের জন্য এই মুহূর্তে মেয়েটা প্রস্তুত ছিল না, তাই একটু সময় ওকে দিও। আপনি টেনশন করবেন না আঙ্কেল, আমি এই ওনার সাথে ম্যানেজ করে নেব। আর আজ বাদে কাল তো আপনার মেয়ে আবারও চলে আসবে। আপনার মেয়ে থেকেই না হয় শুনে নেবেন যে আমি ওনার সাথে ঠিক কেমন বিহেভটা করেছি আর আমাদের পরিবারটা কেমন। আমাদের পরিবার সম্পর্কে আপনি সবই জানেন। আব্বু আম্মুর কোনো মেয়ে নেই, উনি যদি আব্বু আম্মুর ভালোবাসাটা আদায় করে নিতে পারে দেখবেন আমাদের থেকে হ্যাপি ফ্যামিলি আর কেউ হবে না। দোয়া করি তোমরা ভালো থেকো। যাই হোক, বেরিয়ে পড়ো, অনেকটা রাস্তা যেতে হবে আর রাতও হয়ে গেছে বেশ। মেয়ের আব্বুর থেকে বিদায় নিয়ে ঈশান গাড়িতে উঠে বসে। মেয়েটা বারবার ফুপিয়ে উঠছে। ঈশান আর চোখে একবার তাকালো মেয়েটার দিকে, তারপর পকেট থেকে টিস্যু বের করে মেয়েটার দিকে বাড়িয়ে দিল, কিন্তু মেয়েটা নিল না। তাই ঈশান একটু ধমকের সুরে বলল, এই মেয়ে, ফ্যালফ্যাল করে না কেঁদে চোখ মুখটা মুছে নিন। মেকআপ করেছেন, তার সবই তো উঠে যাবে। মেয়েটা একটু রাগী চোখে ঈশানের দিকে তাকালো, কিন্তু ঘোমটা দেওয়ার কারণে সেটা বোঝা গেল না। ঈশান সেটা বুঝতে পারল। মেয়েটা আবারও টিস্যুগুলো নিয়ে কয়েক মিনিটের মধ্যেই শেষ করে ফেলল। এবার ঈশান ড্রাইভারকে বলল সামনে থেকে টিস্যু বক্সটা দিতে। লোকটা এগিয়ে দিতেই ঈশান নতুন বউয়ের সামনে ধরল। মেয়েটাকে একটা একটা করে টিস্যু নিয়ে চোখের জলে নাকের জলে করে ফেলল। আধা ঘন্টার প্রচেষ্টাতেও কান্না থামল না। তখন ঈশান বিরক্ত হয়ে গেল মেয়েটার এরকম ফ্যাচ ফ্যাচ করে কান্না দেখে। 45 মিনিটের মাথায় বাসায় পৌঁছে গেল। আম্মুও ছেলের বউকে বরণ করে নিল। এর মাঝে হয়তো আম্মু জানতেও পেরেছে যে বউ বদল হয়েছে। কথাগুলো ভেবেই ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অনেকক্ষণ যাবৎ বাসার সামনে দাঁড়িয়ে আছে দুজনেই। এবার সব ফর্মালিটিস পূরণ হতেই আম্মু কিছু বলতে যাবে, তার আগেই ঈশান যেতে গেলে এবার আম্মু ওকে পিছন থেকে ডেকে বলতে লাগলো, বলছিলাম কি যে এভাবে একা একা চলে গেলে হবে আব্বু? তোর একটা বউকে আনলে প্রথমবার বাসার মধ্যে হেঁটে প্রবেশ করলে কেমন দেখায় না?
তুমি রুমে নিয়ে গেলে ভালো হতো না? ঈশানের যা রাগ হচ্ছে না এসব কথা শোনার পর আম্মুর উপর রাগ দেখানোর সাহসটা ওর নেই, তাই পিছিয়ে আসলো। তারপর মেয়েটাকে আচমকাই কোলে তুলে নিল। ঈশানের এরকম তারা কর্মকাণ্ডে মেয়েটা ভয় পেয়ে দুহাতে শক্ত করে ওর গলাটায় জড়িয়ে ধরল। নিশিকে কোলে ওঠাতেই মনে হতে লাগলো মেয়েটা কতটুকু ভারী হতে পারে। ঈশান বাসার ভিতরে হেঁটে যাওয়ার সময় সবাই হাততালি দিতে লাগলো। তখন ঈশান মেয়েটার কানের কাছে মুখটা এনে বলতে আরম্ভ করলো। সত্যি করে বলুন তো, আপনার ওজনটা কতটুকু? মেয়েটা অবাক হলো, তবুও ঈশান বুঝতে পারল না। নিশিও জুনিয়র জামাইয়ের গলা জড়িয়ে ধরে রাখলো আর ঈশান ওকে রুমে নিয়ে এসে বেডে বসিয়ে দিল। এর মাঝে ঈশানের সব মেয়ে কাজিন এসে রুমে উপস্থিত হলো। ঈশান বেরিয়ে গেল। রাতে আর বেশিক্ষণ বাইরে থাকলো না। মেজাজটা প্রচুর পরিমাণে খারাপ আছে। আব্বু আম্মু কিছুক্ষণ যাবৎ বুঝিয়ে তারপর রুমে পাঠিয়ে দিতেই ঈশানও এসে ফ্রেশ হয়ে তারপর মেয়েটার সামনে আসতেই মেয়েটাও কেমন করে যেন নেমে আসলো আর ঈশান হেঁটে বেডে এসে পড়ল। মেয়েটা ঈশানের সামনে দাঁড়িয়ে রইল। তখন ঈশান ওকে বলতে লাগলো। দাঁড়াতে হবে না, বসুন। আমি বুঝতে পারছি আপনি সালাম করতে চাইছেন, এসবের কোনো দরকার নেই, এগুলো আজকাল চলে না। নিশি মেয়েটা তেমন করেই দাঁড়িয়ে রইল। অন্যদিকে ঈশান ভাবছে কি থেকে কি শুরু করবে। মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে ওর একটা হাত ধরে এনে সামনে বসালো ঈশান। তারপরও ঘুমটাটা একবারও ওঠালো না। মেয়েটার মুখটা দেখার ইচ্ছেটাই নেই। ঈশান পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মেয়েটার সামনে ধরলো। মেয়েটা দেখলো কিনা কে জানে। এবার ঈশান ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তারপর বক্স থেকে রিংটা বের করে মেয়েটার হাতে পরিয়ে দিল। ঈশানের ইচ্ছে ছিল বিয়ের রাতে বউকে এই রিংটা গিফট করবে, কিন্তু বউ হলো অন্য কেউ। কথাগুলো ভেবে তারপরও মেয়েটাকে পরিয়ে দিল। মেয়েটা এখনও কেমন যেন চুপ করে আছে দেখে এবার ঈশান বলেই ফেলল। আপনার এই বিয়েতে মত ছিল না সেটা আগে বললেই পারতেন। আমি তো বারবার জিজ্ঞেস করেছিলাম, তাই না? আপনাদের সম্মানের কথাটা না ভেবে নিজের কথাটা ভাবতেন। আমার সাথে কি করে থাকবেন সেটা একবার ভাবলেই অন্তত আর বিয়েটা করতে হতো না। মেয়েটা কেমন যেন একটু বিব্রত বোধ করলো। আলতো করে মাথা থেকে ঘোমটাটা সরানোর চেষ্টা করলো, কিন্তু লজ্জায় সরাতেও পারল না। এবার কিছুক্ষণ ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে তারপর উঠে গেল। ওয়ার্ড্রপ থেকে কিছু একটা বের করে এনে মেয়েটার সামনে রাখতেই মেয়েটা আর চোখে খেয়াল করলো কতগুলো টাকা সেখানে রাখা। দেখেই বুঝতে পারলো এগুলো দেনমোহরের টাকা। ঈশান এবার আরেকটা প্রপার্টি পেপারে সাইন করে দিয়ে বলতে আরম্ভ করলো। এগুলো কিসের জন্য সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো আপনার জন্যই, আর দেনমোহরের দেওয়ার কথা ছিল, দিয়ে দিলাম। এখন আপনি বিয়েটা মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমি সব পরিশোধ করে দিলাম। আপনার এতক্ষণে চুপ করে থাকাই বলে দিচ্ছে যে এই বিয়েটা হওয়াতে আপনি কতটুকু খুশি। আচ্ছা, আপনি রাজি ছিলেন না, তাহলে বিয়েটা করার কি দরকার ছিল বলুন? আমি তো আপনাকে হাজারবার জিজ্ঞেস করলাম, তাহলে তখন বললেন না কেন? মেয়েটা আবারও দুহাত মোচড়াতে লাগলো। ফর্সা হাত ভর্তি চুড়ি, খুব সুন্দর লাগছে সেটা। আর মেহেদি দিয়ে হাত দুটো সুন্দর করে সাজানো হয়েছে। হয়তো বোনের বিয়েতে সেজেছিল, কিন্তু সেটা নিজের বিয়ে হয়ে গেল। এবার ঈশান কিছু একটা ভেবে তারপর উঠে এসে লাইটটা অফ করে দিতেই মেয়েটা কিছুটা চমকে উঠল। ঈশান পিছনে না ফিরেও বুঝতে পারলো মেয়েটা বিব্রত বোধ করছে, তাই বলতে লাগলো। ভয় পাবেন না, আমি আপনার কাছে আসবো না। আপনি বিছানায় শুতে পারেন, আর তাও যদি আমাকে বিশ্বাস করতে না পারেন তাহলে বলেন আমি পাশের রুমে গিয়ে শোবো। আর আমি তেমন ছিল না যে বিয়েটা করেছি বলে জোর করে আপনার কাছে আসার চেষ্টা করব। আর আমি বুঝতে পারছি যে বিয়েতে আপনি মোটেও খুশি নন। আপনার যতদিন ইচ্ছা এখানে থাকুন। যদি মনে হয় এখানে থাকা আপনার পক্ষে পসিবল না তো চলে যাবেন। ঈশান সোফার দিকে যেতে গেলে এবার মেয়েটা হুটহাট করে বলল। আপনার এমন কেন মনে হচ্ছে যে আমি বিয়েতে রাজি না, তাই এখান থেকে চলে যাব? সেটা আপনার বিহেভিয়ারই বলে দিচ্ছে। আমি আপনার হাজবেন্ড, সেই শুধু খাতা কলমে। এবার মানেন কি না সেটা আপনার ব্যাপার। তবে এইটুকু মনে হচ্ছে যে আপনি সেটা মানেন না, তাই আমার সাথে কথা বলতে চাইছেন না। যদি তাই হতো তাহলে অন্তত আমার এতগুলো প্রশ্নের একটা তো জবাব দিতে পারতেন। মানে আসলে আমি আপনার ছোট ভাইয়ের স্কুলের ম্যাডাম ছিলাম। ঈশান এবার বেশ খানিকটা অবাক হলো,
কারণও জানতো যে মেয়েকে বিয়েটা শেষে করলো সে ওর ছোট ভাইয়ের ম্যাডাম, আর যার সাথে বিয়ে হবার কথা ছিল সে ছিল ঈশানের ভাইয়ের টিউশনি টিচার। কিন্তু বড় বোন যে আবার স্কুল টিচার সেটা কে জানতো? ঈশান বেশ খানিকটা অবাক হয়ে এবার পিছনের দিকে ফিরে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, সেটা তো কখনো বলেননি। আপনি বিয়ে হবার আগে তো অনেক সময় ছিল, তাহলে বলতে পারলেন না? যাই হোক, আপনি আপনি আমার ছোট ভাই স্কুলের ম্যাডাম ছিলেন, কিন্তু আমার তো না। আমি জানি না এই বিয়েটা কতদিন টিকবে, তবে আপনার হাবভাবে বলে দিচ্ছে আপনি আমার সাথে আর যাই হোক সংসারটা অন্তত করবেন না। যাই হোক, এসব বেকার বেকার কথা আপনার সাথে বলে লাভ নেই। নিন, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। ছোট ভাইয়ের স্কুলের ম্যাডাম, সেটা মাথায় রেখে নিয়ে। ঈশান কথাগুলো বলে সোফায় একটা বালিশ নিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। সোফাতে আদৌ ঘুমোনো যায় নাকি সেটা ঈশান জানে না, কারণ আগে কখনো এমনটা করতে হয়নি। ঈশান বিকেলের মতো কোনো রাগ করলো না, আর করেই বা কী হবে? যেটা হবার সেটা তো হয়েছেই। আর আম্মু বুঝিয়ে বলেছে মেয়েটা যদি কথা না বলে কিংবা বিয়েটা মানতে না বলে, তাহলে এমন কিছু শুনলে যেন কোনো সিন ক্রিয়েট না করে। প্রথম প্রথম মেয়েরা নাকি এরকমই বলে, কিন্তু স্বামীর আদর, ভালোবাসা আর কেয়ারিংয়ে একটা সময় তাকে ভালোবাসতে বাধ্য হয়। এরকমটা হয় নাকি ঈশানের জানা নেই। যাকে মানতে পারবে না, যাকে ভালোবাসতে পারবে না, তাকে কখনোই জোর করে মানানো যায় না। কথাগুলো ভেবেই ঈশান ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলো মেয়েটার রুমের আশেপাশে কোথাও নেই। ঈশান উঠে আশেপাশে কোথাও মেয়েটাকে দেখতে না পেয়ে ভাবলো আবার এই মেয়েটা পালিয়ে গেল নাকি। তারপর আবার মনে হতে লাগলো গেলে যাক, আব্বুই জোর করে ধরে এই মেয়েটার সাথে ওকে বিয়ে দিয়েছে, সেটা ওদের ভুল ছিল। কথাগুলো ভেবেই ঈশান ব্যালকানিতে 1 মিনিট পাশে দাঁড়িয়ে রইল। তারপর যখন রুমে ফিরে আসলো তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটলো। কারণ ঈশান যখনই বেডের দিকে যেতে নিবে কেউ একজনের মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ল। হুটহাট এরকম কাণ্ড ঘটাতে দুজনই হকচকিয়ে গেল। এবার ঈশান কিছুটা সরে গিয়ে সামনে ভালো করে খেয়াল করে দেখল এ তো কালকে সেই মেয়েটা, অর্থাৎ যাকে কাল সন্ধ্যায় বিয়ে করে নিয়ে আসছিল। সেই মেয়েটা একটা কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে সামনে। অসম্ভব রকমের স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, আর এত বেশি কিউট লাগছে যে সেটা বলারও বাহিরে। ঈশান মেয়েটাকে পা থেকে মাথা অবধি একবার ভালো করে তাকিয়ে দেখলে খেয়াল করলো মেয়েটার কোমরটা বেশ খানিকটা উন্মুক্ত। সেদিকে একটু তাকাতেই মেয়েটা কোমর ঢেকে ফেলল, আর বেডের এক সাইডে গিয়ে বসে পড়তে মেয়েটা লজ্জা পেল খানিকটা। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে পড়ল আর ভেজা চুলগুলো মুছতে লাগলো। সরি, আমি আসলে আপনার দিকে অমন করে তাকাতে চাইছি না। আপনাকে লজ্জায় ফেলার কোনো ইচ্ছেই আমার নেই। যাই হোক, একটা কথা আপনাকে বলা হয়নি। ঈশানের এমন দ্বারা কথাতে মেয়েটা ওর দিকে ফিরল, আর ঈশানও ওর দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, মেকআপের থেকে ন্যাচারাল বিউটিতেই আপনাকে অনেক বেশি বিউটিফুল লাগে, আর আজকে তো আরও বেশি সুন্দর লাগছে। জুনিয়র বরের মুখে এমন প্রশংসা শুনে নিশি লজ্জা পেয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। ঈশান মুচকি হাসলো। তারপরও ওকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে না, কিন্তু হুটহাট করে মুখ দিয়ে এসব কথা বেরিয়ে যাচ্ছে। নিজের বউ বলেই বোধহয় এমন হলো। একটু অধিকারটা বেশিই আছে মেয়েটার প্রতি। এই বিয়েটা টিকবে কিনা কিংবা মেয়েটা ওর সাথে সংসার করবে কিনা ঈশান জানে না। ঈশান ফ্রেশ হয়ে আসলো। তারপর যখনই বাসা থেকে বের হতে যাবে তখনই মেয়েটা হাত মুচড়াতে আরম্ভ করলো। ঈশানও বুঝে গেল বউ কিছু বলতে চাইছে। আপনি মনে হয় কিছু বলতে চাইছেন। কোনো কিছু কি প্রয়োজন আপনার? আপনি কোথায় যাচ্ছেন? না মানে আসলে আজকে আমাদের রিসেপশনের অনুষ্ঠান, আপনি যদি বাইরে চলে যান তাহলে লোকজন কি বলবে? আর আম্মু বলে দিল আপনি যেন বাইরে না যান, এটা আপনাকে বলতে। আম্মু মানে? আমি আপনার আম্মু মানে আমার শাশুড়ি আম্মুর কথাই বলতেছিলাম। উনি তো বললেন যে আপনাকে বারণ করতে, যেন আপনি বাইরে কোথাও না যান। বাই এনি চান্স আপনি কি এই বাড়িতে থেকে যাওয়ার কিংবা আমার মেয়ে হয়ে যাওয়ার ধান্দায় আছেন নাকি? সত্যি করে বলেন তো। চেষ্টা করলে ক্ষতি কি? আপনি পারবেন না। আপনার কাণ্ড কারখানায় বলে দিচ্ছে যে আপনি আর যাই হোক অন্তত এখানে থাকতে পারবেন না। আর আপনার বোন আমাকে বিয়েটা করেনি, কারণটা আপনার মনে হচ্ছে
আমি একটু বদমেজাজি আর রাগী বলে তাই সেদিন চলে গিয়েছিল। কিন্তু আপনার সাথে বিয়েটা হয়েছে, আপনি আমার সাথে ঠিক করে কথা বলেন না, তাহলে আমার সাথে থাকবেন সেটারই বা কী গ্যারান্টি আছে? মেয়েটা কিছু বলতে গিয়ে বলতে পারল না। ঈশান নিচে আসলো। এর মাঝে বন্ধুরা এসেছে, ওদের সাথে আড্ডা দিল। ঈশান সবার সাথে হেসেই কথা বলছে, কত সহজেই স্বাভাবিক হয়ে গেছে। দোতলায় সিঁড়ির এক সাইড থেকে দাঁড়িয়ে থেকে নিশি বিষয়টা খেয়াল করছে। ছেলেটা কত সহজেই সবার সাথে হাসি খুশিভাবে কথা বলছে। আর কালকে এরকম একটা ঘটনা ঘটার পরও কি না আজকে সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। তাহলে কি আব্বু ঠিকই বলেছে, ছেলেটা অনেক ভালো আর সবার সাথে মিশে যাওয়ার অদ্ভুত ধরনের একটা ক্ষমতা আছে ওর মধ্যে। হবে হয়তো। কথাগুলো ভেবেই নিশি রুমের দিকে আসলো। দুপুর থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা অবধি ওদের রিসেপশনের অনুষ্ঠানটা চলল, আর সেটা কমিউনিটি সেন্টারে। গহনা আর এত ভারী সব ড্রেস পরে নিশির অসম্ভব রকমের অস্বস্তি ফিল হয়েছিল। ইচ্ছে করছিল খুলে রেখে দিতে, কিন্তু সেটাও পারছিল না। তারপর যখন সব ফর্মালিটি শেষ হলো, তখন ঈশানকে আবারও সেই শ্বশুরবাড়িতে আসতে হলো, যেখানে থেকে কাল মান সম্মানের 12টা প্রায় বেজেই যাচ্ছিল। সবার সাথে কুশল বিনিময় করে নিশির পিছন পিছন রুমে আসলো। তারপর যখনই ওয়াশরুমে ফ্রেশ হতে যাবে, নিশি বলতে লাগলো, শুনুন, রাতে কি খাবেন সেটা একটু যদি বলতেন, আম্মুকে সেটা করতেও তো বলতাম। আমাকে নিয়ে এত তোড়জোড় করতে হবে না ম্যাডাম, আপনারা যেটা খাবেন সেটা হলেই হবে। আর রাতে খাওয়ার মতো কোনো ইচ্ছা আমার হচ্ছে না, ভালো লাগছে না কিছুই। এবার ঈশান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফায় এসে পড়ল। মাথাটা কেমন ধরেছে, এত কোলাহলের মধ্যে থাকলে এমনটাই হয়। কথাগুলো ভেবেই ঈশান এবার মাথার এক সাইডে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, পেন কিলার আছে? মেয়েটা কী ভাবলো কে জানে, কিন্তু তারপরও যখন বুঝতে পারলো যে ঈশানের হয়তো কিছুটা সমস্যা হয়েছে, তারপর যখন আবারও ঈশান প্রশ্নটা করলো, মেয়েটা কেমন হক চুকিয়ে গেল আর আমতা আমতা করে বলতে লাগলো, জিজ্ঞেস করলাম পেন কিলার কিংবা বাম আছে কিনা, মাথাটা খুব ধরেছে, না থাকলেও আমি ব্যবস্থা করে নিতে পারবো। শান কথাগুলো বলে সোফাতে গায়ে লিয়ে দিল। কিছুক্ষণ বাদেই মেয়েটা কোথায় গেল কে জানে। তারপর একটু বাদে ফিরে এসে এবার ঈশানের সামনে দাঁড়ালো। ঈশান কপালের উপর হাতটা সরাতে মেয়েটা যেটা করলো তার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না, কারণ ওর হাত ধরে টেনে ওঠালো। ঈশান বুঝে ওঠার আগেই মেয়েটা ওকে বেডে নিয়ে গিয়ে বসিয়ে দিল। তারপর শুয়ে পড়তে বললে ঈশান শুয়ে পড়ল। মেয়েটা ওর মাথার কাছে বালিশের পাশে বসে তারপর ওর কপালে একটা বাম মালিশ করে দিতে লাগলো। কিছুক্ষণ যাবৎ মালিশ করলো, বেশ আরাম লাগলো, কারণ বউয়ের ওই নরম হাতের আদুরের স্পর্শটা একটু অন্যরকম ছিল। ঈশান চোখজোড়া বন্ধ করে রেখেছে আর অনুভব করে যাচ্ছে মেয়েটা ওর কপালে হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে কেউ একজন রুমে আসলো। ঈশান চোখ খুলতেই বুঝতে পারলো শাশুড়ি আম্মু। উঠে বসার চেষ্টা করতেই এবার ভদ্রমহিলা বলতে লাগলো, শুয়ে থাকো বাবা, তোমাকে উঠতে হবে না। তোমার শরীর খারাপ করেছে আর তুমি একটাবার আমাদের বলনি? আগে বললে ডক্টর ডাকতাম। নিশি আমাকে সবেমাত্র গিয়েই বলল তোমার নাকি মাথাটা ধরেছে, তাই চা করে নিয়ে আসলাম। রং চাটা একটু খাও, দেখো ভালো লাগবে। আর আমি তোমাদের আব্বুকে বলে দিয়েছি পেনকিলার নিয়ে আসতে, এক্ষুনি চলে আসবে উনি। একটু খাবার খেয়ে পেনকিলার খেয়ে নিলে দেখবে ভালো লাগবে। এবার ঈশান শুয়ে পড়ল। ভদ্রমহিলা চলে গেলেন। মেয়েটা আরেকটু ম্যাসাজ করে দিয়ে চাটা খেতে বললে ঈশান খেয়ে নিল। এরপর পেনটা কিছুটা কমেছে। ঈশান আধশোয়া হয়ে বসে রইল। রাতের খাবার সময় হতেই আম্মু ওদের খাবারটা রুমে দিয়ে গেল। শাশুড়ি আম্মু তার মেয়েকে বলে গেল ঈশানকে নিজ হাতে খাইয়ে দিতে, কিন্তু নিশি লজ্জায় সেটা করতে পারল না। ঈশান কোনো রকমে একটু খেয়ে টেবিলে রাখা একটা পেন কিলার খেয়ে নিয়ে যখনই সোফার দিকে যেতে নিবে, তখনই মেয়েটা একটা কাণ্ড ঘটালো। নিশি ওর হাতটা ধরে ফেললো। ঈশান পিছন ফিরে হাতের দিকে তাকালে নিশি মাথা নিচু করে লজ্জা মাখা কণ্ঠে বলল, আমি কিন্তু আপনাকে সোফায় গিয়ে শুতে বলিনি। আপনার শরীর খারাপ আর আপনি কিনা সোফায় গিয়ে ঘুমাতে চাইছেন। কোথাও যেতে হবে না, এখানে বেরিয়ে শুয়ে পড়ুন। আপনি শিওর বলছেন আমি বেডে শুব?
ঘুমের মাঝখানে যদি আপনাকে জড়িয়ে ধরি, স্পর্শ করে ফেলি, রাগ করবেন না তো? যা খুশি করেন, তারপর আপনি সোফাতে শুতে পারবেন না। ঈশান মেয়েটার অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। ঈশানের সাথে কথা বলতেও নিশির বিব্রত লাগছে। একটা আননোন পার্সনের সাথে শোয়া এতটাও সহজ না। ঈশান এবার কোলবালিশটা ওদের মাঝখানে দিয়ে দিল। নিশি বুঝতে পেরে ওর দিকে ফিরতেই তখন ঈশান বলল, যেন ওপাশে যেতে না পারি তাই কোলবালিশটা রাখলাম। যতদিন এইসব ঠিক না হবে তার আগে অনিচ্ছাকৃত এগুলো করার কোনো দরকার নেই আমার। ছেলেটার এরকম কথাতে মেয়েটা বারবার অবাক হয়। হয়তো ও চায় না জোর করে ওর সাথে কোনো এমন বিহেভ করতে, তাতে নিশির মনের উপর প্রভাব পড়ে। দুটো দিন নিশিদের বাসায় থাকলো ঈশান। ওরা জামাইয়ের আদর আপ্যায়নের কোনো কমতি রাখলো না। ঈশান এর মাঝে জানতে পেরেছে নিশির বোন একটা ছেলেকে বিয়ে করে কক্সবাজার চলে গেছে, আর সেখানেই হানিমুন চলছে তাদের। ঈশান চাইলে দুজনকেই ধরে এনে শাস্তি দিতে পারত, কিন্তু কী দরকার এসবের? যে ওর সাথে থাকতেই চায় না, ওকে বিয়ে করতে চাইছিল না, সে চলে গেছে, তাহলে তাকে জোর করে ধরে আনার তো কোনো প্রশ্নই আসে না। নিশিদের বাসা থেকে ফিরতেই মেয়েটা এসে আম্মু আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলল। নিশিও যেন আম্মুর মেয়ে হয়ে ওঠার চেষ্টা করছে। শেষ 7টা দিন ঈশান বাসায় থেকেছে। নিশিকে নিয়ে ওদের আত্মীয়দের আর রিলেটিভদের বাড়িতে গিয়ে ইনভাইট রক্ষা করে আসলো। মেয়েটার সাথে ঈশানকে মানিয়েছেও বেশ ভালোই, সবাই সেটা বলল। আর যখন ওরা একসাথে বের হয় তখন যেন মনে হয় একদম একটা কিউট কাপল, কিন্তু বাস্তবে ওদের মাঝে ভালোবাসা তো দূরে থাক, ঠিকঠাক মতো কথাও হয় না। ঈশান বাসায় বসে আছে আর বারবার ভাবছে এমন করে বসে থাকার কোনো মানেই হয় না। এর মাঝখানেই নিশি 6ষ্ঠ দিনের মাথায় স্কুলে যেতে আরম্ভ করেছে। স্কুলের জবটা স্যালারির কারণে কিংবা প্রয়োজনে করে না, তবে বাচ্চাদের পড়াতে ভালো লাগে বলেই নিশি স্কুলে জবটা করে। আর সবচেয়ে বড় কথা, শিক্ষকতা সম্মানের পেশা, আর সুযোগ থাকার পরও নিশি কলেজের জবটা নেয়নি, কারণ কলেজের অনেক স্টুডেন্ট আছে যারা বদমেজাজি আর অভদ্র। যবে থেকে ঈশানের ভাইয়ের ম্যাডাম হয়েছিল তবে থেকেই আম্মু বলেছিল ওর ছোট ভাইকে পড়ানোর জন্য, কিন্তু বেশি সময় হয়ে উঠছিল না স্কুলের জন্য, তাই ওর ছোট বোনকে নিশি পড়াতে দিয়েছিল। তখন থেকেই ওদের সাথে এমন করে পরিচয়। আর তারপর কি হলো সেটা তো আপনারা জানেনই। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, ঈশান উঠে খেয়াল করলো যে নিশি পাশে নেই। ভাবতে লাগলো কোথায় গেল মেয়েটা। তারপর ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলো আম্মু ডাইনিং টেবিলে বসে আছে। ঈশান এসে নাস্তা করে যখনই বের হতে যাবে তখনই মনে হলো যে মেয়েটা কোথায় গেছে, তা আম্মুকে বলল। আম্মু, উনি কোথায় গেছে? ওরি মানে, তুমি কার কথা বলতেছো আব্বু? আরে বুঝতে পারছো না? ওই যে ওই মেয়েটা, না মানে তোমাদের বৌমার কথা বলতেছি। ও কোথায় গেছে? নিজের বউকে কেউ এমন করে বলে? নাম ধরে ডাকা যায় না? তাছাড়া এতদিনেও কি তোমাদের মাঝে একটু সাধারণ সখ্যতা হয়নি যে কিভাবে কথা বলতে হয় জানো না? তোমাদের মাঝে কিছুই যে ঠিক হয়নি সেটা তোমার কথাতেই বোঝা যাচ্ছে। এমনভাবে বলছো যেন বিয়েটা দেখে শুনে আর রিলেশন থেকে হয়েছে, হুটহাট করেই হয়েছে তাই এমন মনে হচ্ছে। আর ওনার যে সংসার করার কোনো ইচ্ছা নেই সেটা আমি ওনার কাজে কর্মে বুঝতে পারি। আব্বুর সম্মানটা বাঁচানোর জন্যই করেছে। আমি ওনাকে কোনো বাধার মধ্যে রাখিনি আম্মু। ওনার যদি ইচ্ছে হয় তাহলে উনি চলে যেতে পারে। ইচ্ছা হলে চলে যাবে মানে? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি যে চলে যেতে চাইলে চলে যাবে? তাছাড়া তোমাকে কে বলল ওর আব্বুর সম্মানের জন্য বিয়েটা করেছে? সেটা ওনাকে দেখলেই বোঝা যায়। উনি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতে পারে না দেখে মনে হচ্ছে এতটা লাজুক যে উনি জীবনে ভালোভাবে কথাই বলতে পারেননি কারোর সাথে। যাই হোক, এগুলো বাদ দাও, যেটা হবে সেটা দেখা যাবে। তোমরা বিয়ে দিতে চেয়েছিলে, বিয়ে দিয়েছো। এখন বিয়েটা না টিকলে সেটা তো আমার দোষ নেই, তাই না? এখন বলো যে আব্বু কি বলে গেছে? আমাকে কি অফিসে যেতে বলেছে নাকি বাসাতে আরো কয়েকটা দিন থাকতে বলেছে? তোমাদের হানিমুনে যাওয়ার কথা বলছিল। হানিমুনে যাওয়ার কথা শুনে ঈশান বেশ কিছুক্ষণ হাসলো
আর হাসবে নাই বা কেন? যে মেয়েটা ওর সাথে মন খুলে কথা বলতে পারে না, যে নাকি সব সময় ওকে দেখে ইতস্তত বোধ করে, সেই মেয়েটা যাবে নাকি তার সাথে হানিমুনে? এগুলো বাদ দিয়ে শুধু দিনগুলো গুনতে থাকো যে সম্পর্কটা কবে শেষ হয়। তোমাদের এসব উদ্ভট চিন্তাভাবনা দেখে আমার মনে হচ্ছে যে ওনার সাথে আমার অনেক দিনের রিলেশন ছিল, আর উনি নাচতে নাচতে এসে আমাকে বিয়ে করেছে। একটা সিনিয়র মেয়েকে বিয়ে করেছে, তাও আবার তার ছোট বোনকে বিয়ে করতে গিয়ে। তোমাদের কি আদৌ মনে হচ্ছে না যে এই সম্পর্ক টিকবে না? আম্মু কিছু বলতে গিয়েও পারল না। ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। বন্ধুদের সাথে এমন করে আড্ডা দিয়ে আরও কয়েকটা দিন কাটলো। আব্বু বলল অফিসে যেতে, কিন্তু ভালো লাগছে না। মেয়েটা সকাল সকালেই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ঈশান যতক্ষণে ঘুম থেকে ওঠে ততক্ষণে যেন আর দেখতে পায় না। সেই বিকেলের দিকে ফিরে অষ্টম দিনের মাথায় আব্বুর সাথে অফিসে গেল। আব্বু সবটা দেখিয়ে দিল, কারণ আব্বুকে বাইরে বাইরে থাকতে হয়, তাই ভেবেছে ছেলে শহরের বিজনেসটা নিজ হাতে সামলাবে। আর ঈশানও তাই করলো। প্রথম দিন কাজটা বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হলো। ম্যানেজারের সাহায্যে আর কয়েকজনের থেকে একটু ভালো করে দেখে নিয়ে বুঝতে পেরেছে কাজটা অতটাও কঠিন নয়। যাই হোক, সব কাজকর্ম শেষ করে যখন দুপুর গড়িয়ে বিকেল পড়বে তখন বাসার দিকেই আসছিল। এর মাঝখানে আম্মু ঈশানকে কল করলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু, মামনি তো এখনো বাসায় আসেনি। তাই বলতেছিলাম কি, তুমি বাসায় ফেরার পথেই তো ওর এই স্কুলটা পড়বে। তুমি যদি ওকে নিয়ে আসতে তাহলে ভালো হতো। কি বলো আম্মু, আজকে লেট যে? ওনার কোনো বিপদ হয়নি তো? ফোন করে জিজ্ঞেস করনি উনি কেন বাসায় আছে না? না, তেমন কিছু না। আসলে সকলেই বলছিল যে বাচ্চাদের একটা এক্সাম আছে, তাই একটু লেট হবে আসতে। আচ্ছা, তুমি স্কুলের ঠিকানা পাঠাও, আমি এক্ষুনি গিয়ে ওনাকে নিয়ে বাসে ফিরছি। আম্মুর কলটা কেটে দিলেই একটু পর একটা ঠিকানা টেক্সট করলো। ঈশান স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। নিশি স্কুলের বাহিরে এসে দেখে ঈশান সামনে দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে নিশি খানিকটা অবাক হলো, তারপর সামনে এসে দাঁড়ালো। তখন ঈশান গাড়ি দরজা খুলে দিলে মেয়েটা উঠে গেল আর বলতে আরম্ভ করলো, আপনি এখানে যে, আপনি জানেন কি করে আমি এখনো বাসায় পৌঁছাইনি? আপনার শাশুড়ি আম্মু বলল, না মানে আসলে আম্মু বলেছে আপনার নাকি আজকে বাচ্চাদের একটা এক্সাম নেওয়ার কথা আছে, তাই একটু লেট হবে বাসে আসতে। হ্যাঁ, ওই আর কি। আসলে তৃষান অনেক আগেই বাসায় চলে গেছে। আমি ওকে রিক্সা করে পাঠিয়ে দিয়েছিলাম। ভাবলাম এক্সামটা নিতে একটু সময় লাগবে, তাই এক্সামটা শেষ করে যাই। এখন থেকে একা যাবার দরকার নেই, আমাকে কল করবেন, আর না হলে ড্রাইভারকে বলবেন বাসে নিয়ে যাবে। এমন করে একা চলাফেরা করা একটা মেয়ের জন্য কতটা রিস্কি আপনি সেটা ভালো করে জানেন, তারপরও কেন? গত 2 বছর যাবৎ কোনো সমস্যা হয়নি, তাহলে? সমস্যা হয়নি তার মানে এই না যে কখনো সমস্যা হবে না। হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি চাই না আমার বাসার কারো কোনো সমস্যা হোক। আপনার দায়িত্ব আমার উপরে। আমাদের মাঝে কেমন কি সম্পর্ক সেটা আমি কথা বলতে চাইছি না। আপনি আমার দায়িত্ব, আপনার কিছু হয়ে গেলে সেটা জবাব আপনার বাবার কাছে আমাকে দিতে হবে। সকালবেলা যখন বেরিয়ে আসেন একটাবার তো আমাকে বললেন না স্কুলে পৌঁছে দিতে, নাকি আমার সাথে আসতে খারাপ লাগবে তাই বলতে ইচ্ছা করে না? হ্যাঁ, আসলে না, মানে তেমনটা নয়, আপনি যেমনটা ভাবছেন। তেমনটা নয় ঠিক, তেমনটা নয় ঠিক কেমনটা? তাহলে অন্তত একটাবার বলতে তো পারতেন। স্কুলে চলে আসছেন সকালবেলা আমাকে একটাবার ডাকেন না। এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি ঘুমিয়ে থাকি পড়ে পড়ে, আর আপনি আমাকে একটাবার ডেকে তোলেন না, আবার বলছেন তেমনটা নয়। আমার সঙ্গে আপনার থাকার মতো কতটুকু ইচ্ছা আছে সেটা আমাদের বিয়ের পর থেকে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আমি আপনাকে কিন্তু আটকে রাখিনি, আপনি না চাইলে চলে যেতে পারেন। জোর করে এমন কোনো সম্পর্কে থাকার দরকার নেই যেটার মূল্য আপনার কাছে নেই। ঈশানের এইসব কথাই মেয়েটার খারাপ লাগে কিনা কে জানে, কিন্তু শুধু চুপ করে থাকে। মেয়েটা যেন চুপ করার জন্যই পৃথিবীতে এসেছে। ঈশানের মাঝে মাঝে এত রাগ হয় মেয়েটার উপরে যে খাটাতেও পারে না। যাই হোক, বাসায় এসে মেয়েটাকে নামিয়ে দিয়ে চলে যেতে নেবে, তখন ওর দিকে মেয়েটা ফ্যাল করে তাকিয়ে রইল। বাসায় বউ থাকার পরেও সে ভালো মতো কথা বলে না। বাসায় থাকার চেয়ে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আম্মু জিজ্ঞেস করলে বলবেন ফিরতে সময় লাগতে পারে। ঈশান চলে গেল।
আর রাতে সবাই খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়ে পড়েছে তখন বাসায় ফিরল। রাত 12টা বাজে। এসে যখন খাওয়া দাওয়া করে রুমে আসলো, খেয়াল করলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিশির চুলগুলো এলোমেলো হয়ে আছে, শীতে কেমন যেন জড়সড় হয়ে আছে। এসির পাওয়ারটা কমিয়ে দিল, কমফোর্টারটা ভালোভাবে মেয়েটার গায়ে টেনে দিয়ে তারপরে চুলগুলো কানের পাশে গুছিয়ে দিয়ে যখনই উঠতে যাবে, খেয়াল করলো মেয়েটাকে এই ঘুমন্ত অবস্থাতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটার দিকে তাকিয়ে রইল। নিজের বউকে এই প্রথম এত কাছ থেকে দেখলো ছেলেটা। অসম্ভব রকমের মায়াবী মেয়েটা। ওর ঘরে যে এত মিষ্টি একটা মেয়ে বউ হিসেবে আছে, ঈশান সেটা কখনো ভালোভাবে খেয়ালই করেনি। কিছুক্ষণ যাবৎ মেয়েটার দিকে তাকিয়ে থেকে ভাবলো আজকে থেকে বিছানায় শোবে না। এভাবে মেয়েটার দিকে তাকিয়ে থাকলে হুটহাট করে জড়িয়ে ধরতে কিংবা আদর করে দিতে ইচ্ছে করবে। কথাগুলো ভেবেই নিজে বিছানা করে শুয়ে পড়ল। পরদিন সকালে যখন নিশির ঘুম ভাঙলো, খেয়াল করলো ছেলেটা কেমন করে যেন শুয়ে আছে। ওর মাঝখানেই নিশির মনে পড়ল যে কাল ঈশান বলেছিল ওকে ডেকে ওঠায়নি, তাই ডাকতে আরম্ভ করলো। এই যে শুনছেন, শোনো না, আম্মু আপনাকে উঠতে বলেছে। আর আপনি না কাল বললেন ডেকে দিইনি, ওঠেন না। ঈশান উঠছিল না। নিশি বারবার ডাকতেই তারপর যখন বিরক্তিতে চোখ মুচ কুচকে নিল, তখন খেয়াল করলো সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটা ভেজা চুল পানি পড়ছে। ঈশান এবার হুট করে উঠে বসলে মেয়েটা কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান বুঝতে পারলো মেয়েটা ওর থেকে কিছুটা দূরে সরে গেল। মেয়েটা ওকে কেমন যেন ভয় পায় সব সময়। ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে দেখে নিশি রুমে নেই। ব্রেকফাস্ট করার জন্য নিচে আসলো। মেয়েটা আম্মুর সাথে বসে ব্রেকফাস্ট করছে। এ কেমন মেয়ে রে বাবা, বউ কিনা জামাইয়ের আগেই খেয়ে নিচ্ছে। ঈশান এসে ব্রেকফাস্ট করে। মেয়েটা আর ছোটো ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেল। এমন করে দেখতে দেখতে একটা মাস কেটে গেছে। নিশির সাথে ঈশানের সম্পর্কটা আগের মতোই আছে। আদৌ কি ঈশান মেয়েটার সাথে ভালো আছে কিংবা ওর সাথে মানিয়ে নিতে পেরেছে কিনা পরিবারের কেউ জানার চেষ্টা করেনি। যে নিজে থেকেই চায় না ওর কাছে আসতে কিংবা ওর থেকে দূরে থাকতে চাইছে, তাকে কি জোর করে নিজের কাছে টেনে নেবে? কথাগুলো ভাবতেই ঈশানের অদ্ভুত লাগে। কেন যে মেয়েটাকে বিয়ে করতে গেল? মেয়েটাকে বিয়ে করার পর থেকেই একটা মাসে কেমন যেন এলোমেলো হয়ে গেছে। প্রথম কয়েকদিন বিষয়টা নিয়ে তেমন করে না ভাবলেও শেষ একটা মাস মেয়েটাকে খুব কাছে থেকে দেখেছে। আর কি আমার জন্য অদ্ভুত রকমের একটা ভালো লাগা কাজ করেছে। এরকম চুপচাপ থাকলেও কীরকম শান্ত স্বভাবের, যে ওর সাথে থাকতে চায় না কিংবা সংসারটাও করতে চায় না তেমন কিছু মেয়েটা না বললে ভীষণ নিজেই বারবার কথাগুলো বলেছে। কিন্তু কেন জানি মেয়েটা ওকে কাছ থেকে আসতে দেয় না, নিজে থেকেও আসে না। তাহলে কি সম্পর্কটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে? কথাগুলো ভেবেই ঈশান অফিসের দিকে গেল। এমন করে আরও 2-3টা দিন বাদে যখন দুপুরের দিকে ঈশানের বাসায় যাওয়ার কথা মনে হলো, তখন অফিস থেকে তাড়াহুড়ো করে বেরোলো। আর এক মুহূর্ত দেরি করলো না, স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু স্কুলের সামনে এসে আধা ঘন্টার মতো বসে রইল, তারপরও মেয়েটা আসলো না। কল করলেও মেয়েটা কল রিসিভ করলো না। ঈশান স্কুলের ভিতর গেল। তারপর দারোয়ানকে ম্যাডামের বিষয়টা জিজ্ঞেস করতেই তখন দারোয়ান বলতে আরম্ভ করলো, আপনি ওনার কে হন? আমি ওনার হাজবেন্ড। কিন্তু নিশি ম্যাডাম তো চলে গেছে অনেকক্ষণ আগেই। একটা ছেলে আসলো, তার সাথে এই গাড়িতে করে বেরিয়ে গেল। ওনার কোনো কাজিন টাজিন হবে মনে হয়। ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না, ভাবতে ভাবতে বেরিয়ে আসলো। নিশি কোথায় যেতে পারে? ঈশান বাসার দিকে যখনই যাবে এর মাঝখানে একটা কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে ওর বন্ধু কিছু একটা বলল। ঈশান বন্ধুর কথা শুনে বাসার দিকে না গিয়ে সেদিকে চলে গেল। আধা ঘন্টা পর পৌঁছে দেখলো একটা রেস্টুরেন্টের মধ্যে নিশি আর একটা ছেলে বসে বসে কথা বলছে। ছেলেটার সাথে নিশিকে প্রথমবার দেখলো, আগে কখনো দেখেছে বলে মনে হয় না। ছেলেটা বারবার নিশির হাত ধরার চেষ্টা করলেও নিশি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না, উল্টে ওর হাত ধরেই কথা বলছে। ঈশান 1 ঘন্টা যাবৎ ওদের কথা বলা দেখলো।
কতক্ষণ যাবৎ ওরা রেস্টুরেন্টে বসে আছে জানা নেই ঈশানের। খাওয়া দাওয়া করলো একসাথে, কথা বলল। তারপর যখন বেরিয়ে যেতে নিবে তার আগে ঈশান বেরিয়ে গেল। ঈশান বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। নিশি এসে ফ্রেশ হয়ে আম্মুর থেকে জানতে পারলো ঈশান অনেকক্ষণ আগেই বাসায় এসেছে। নিশি একটা কফি নিয়ে রুমে আসলো। রুমে কোথাও নেই ছেলেটা, তাহলে গেল কোথায়? মনে হলো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নিশি কফিটা নিয়ে ব্যালকনিতে আসতেই খেয়াল করলো কিছু একটা দেখছে সামনে তাকিয়ে ঈশান। নিশি ঈশানের দিকে কফিটা এগিয়ে দিতেই ঈশান আর চোখে একবার দেখে কফিটা নিল, তারপর কফিতে একটা চুমুক দিল। মেয়েটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যেতে নিলে ঈশান বলল, ছেলেটা কে? না মানে আপনার সাথে এই প্রথম দেখলাম। কতক্ষণ যাবৎ ছেলেটার সাথে ছিলেন সেটা জানি না, তবে এতক্ষণ যাবৎ দেখেছি তাতে মনে হয়েছে আপনাদের মাঝে আর যাই হোক খুব ভালো একটা সখ্যতা আছে। ঈশানের এরকম দ্বারা কথা শুনে নিশি হক চুকিয়ে গেলেও চুপ করে রইল প্রতিবারের মতোই। কিছুক্ষণ মাথা নিচু করে তাকিয়ে রইল। তখন ঈশান আবারও বলতে লাগলো, সমস্যা নেই, আমি তো আপনাকে বারণ করিনি যে আপনি কারোর সাথে দেখা করতে পারবেন না, কারোর সাথে সম্পর্ক রাখতে পারবেন না। বয়ফ্রেন্ড হলেও সমস্যা নেই। আপনি যদি চান এখনও চলে যাওয়ার মতো সুযোগ আছে। কোনো মায়ায় কিংবা কোনো বাদনে জোর করে আটকে রাখিনি আমি আপনাকে। আমার বিয়ের পর থেকে যতদিনের বিয়ে দেখেছি তাতে প্রথমবার আজকে আপনাকে হ্যাপি দেখলাম। আর ওই ছেলেটার সাথে এত হেসে কথা বললেন। আমার মনে হয় না বিয়ের পর থেকে আমি আপনাকে এতটা হাসি খুশি কখনো দেখেছি। তাই বলছিলাম যে যার সাথে হ্যাপি থাকতে পারেন তাকে নিয়ে থাকাটাই বেটার, আর একটা মিথ্যা সম্পর্কে না থাকাই ভালো। আপনার যদি মনে হয় তার সাথে আপনি হ্যাপি থাকতে পারবেন তো বলে দিবেন, আমি সব কিছুর ব্যবস্থা করব। নিশি অবাক হয়ে ঈশানের দিকে চেয়ে রইল। মেয়েটা কিছু বলার আগেই ঈশার রুমে চলে আসলো। ভালো লাগলো না কিছুই, আবারও বাসা থেকে বেরিয়ে গেল। ঈশানের ইদানিং চলাফেরাটা কেমন এলোমেলো অগোছালো হয়ে গেছে। বাসায় ঠিকমতো আসে না, আর নিশিকে নিতে যায় না। সেদিনের পর নিশির সাথে আর জোর করে কখনো কথা বলেনি ঈশান, আর নিশিও ওকে কিছুই বলেনি। তার জন্য ঈশানের এত বেশি খারাপ লেগেছে। ঈশান বুঝতে পেরেছে মেয়েটা হয়তো ওর সাথে কথা বলতে চায় না। ঈশান এও ভেবেছে যাই হোক জোর করে ওকে বেঁধে রাখার চেষ্টা করাটা বৃথা। এর মাঝে ঈশান আরও কয়েকবার দেখেছে ছেলেটার সাথে নিশিকে বাইকে পর্যন্ত ঘুরেছে। মেয়েটা তাহলে কি শেষ পর্যন্ত এরকম কিছুই করলো? তাহলে এটাই সত্যি ছিল। ঈশান মাঝে মধ্যে নিজেই হাসে। অফিসে যায়, কাজ করে, আবার হুটহাট করে বেরিয়ে যায়। কি থেকে কি করে নিজেও বুঝতে পারে না। এলোমেলো চলাফেরাটা দেখে আব্বু ওর প্রতি খুবই বিরক্ত। আজকে ছুটির দিন, তাই ঈশান সবেমাত্র ঘুম থেকে উঠেছে, আর উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলো। আব্বু ওকে ডেকে এবার যখনই কাছে এনে বসালো, ঈশান এসে আব্বুর সামনাসামনি বসলো। এর মাঝে নিশি সবেমাত্র সিঁড়ি দিয়ে নামছিল, তখনই আব্বু বলতে লাগলো, তোমার এরকম কার্যক্রমে কিন্তু আমি খুবই বিরক্তিত। তুমি সেটা বুঝতে পারছো ঈশান? হয় অফিসে ভালোভাবে বসো, আর না হলেও বসতে হবে। জোর করে আমি তোমাকে বসাইনি। তুমি বলছিলে বলেই তোমাকে একটা টাইম বেঁধে দিয়েছিলাম। এই সময় তুমি অফিসের সময় দিবে। তুমি এতদিন দেশে ছিলে না, তাতে কিন্তু আমার কোনো খুব বেশি কষ্ট হয়নি অফিসগুলো চালাতে। হয়তো টাকা খরচ হয়েছে, কিন্তু তাই বলে যে চালাইনি তেমনটা নয়। এরকম এলোমেলো অগোছালো চলাফেরা আর ডিসিপ্লিনের মতো কাজ করলে সেটা আমার পছন্দের নয়। তুমি আগাগোড়া খুব ভালো করেই জানো। এবার আপুর এরকম তারা কথাতে ঈশান একটু চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, এখানে ভালো লাগছে না কিছু আব্বু। আমি কিছুদিনের জন্য ইউএসএ ফিরে যাব, তারপর না হয়। মানে কি বলছো? বউ রেখে ইউএসএ চলে যাবে মানে? এমন কথা বললে হয়? বিয়ে করার আগে বলতে জোর করতাম না তোমাকে বিয়ে করার জন্য। ওটাকে বিয়ে বলে আব্বু? তোমার কি মনে হয়েছে ওটা বিয়ে ছিল? আমাদের বিয়ের পর থেকে দেখেছো কখনো যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সেই মেয়ে কখনো আমার সাথে ভালো করে কথা বলেছে? আমাকে কখনো বলেছে যে সকালে আপনি ওঠেন না কেন? মানুষের বউ হাজব্যান্ডের জন্য কত কিছু করে, আর আমার বউয়ের কোনো রূপ আমি ওনার মধ্যে দেখতে পাই না। যবে থেকে এসেছে তবে থেকে আমার সামনে এক মুখ গোমরা করে থাকে, যেন ওর সাথে কত জীবনের ঝামেলা। আমার জীবনে প্রথমবার ওকে হাসি দেখেছি কবে জানো তো?
গত কয়েকদিন আগে সেদিনও এত খুশি ছিল যে বলার মতো নয়। আর আমার সামনে আসলে একটু হাসার মতো সাহস করে উঠতে পারে না। আমার ভুল হলে কোনো অন্যায় থাকলে সেটা নিয়ে বলতো, কিন্তু তারপরে এরকম করার কি দরকার ছিল? বিয়েটা করবে না, আব্বু আম্মুর চাপে পড়ে করেছে। সম্পর্কটা আমার সাথে রাখা সম্ভব না বলে দিত, আমি বিয়েটা করতাম না। জোর করে এরকম একটা নাটকের মধ্যে জড়ানো কি খুব বেশি প্রয়োজন ছিল? ঈশানের কথাতে আপু চুপচাপ হয়ে গেল। আর কিছু বলার মতো সুযোগও রইল না, কারণ ঈশান যা বলল সব সত্যি। ছেলেটা বাসা থেকে বেরিয়ে গেল। নিশি সিঁড়ির সামনেই দাঁড়িয়ে রইল। এবার আব্বু উঠে আসার সময় নিশিকে দেখে একবার তাকিয়ে থেকে চলে গেল। এমন করেই দিন যেতে লাগলো। এর মাঝখানে নিশি বাসায় চলে গেছে। 15টা দিন বাসায় থেকে আসলো, কিন্তু একটা দিনের জন্য ঈশানকে কল করেনি, কিংবা ওকে বলেনি গিয়ে নিয়ে আসতে। নিশির আব্বু আম্মু হয়তো ওকে কখনো বলেনি ঈশানকে কল করে যেতে বলতে। নিশি এরকম কর্মকাণ্ডে ঈশান অনেক বেশি কষ্ট পাচ্ছে, কারণ অজান্তে এই মেয়েটাতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে মেয়েটাকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখতে দেখতে কখন মায়ায় পড়ে ভালোবেসে ফেলেছে নিজেও জানে না। ঈশান আবার সেই আগের মতোই এলোমেলো ঘোরাফেরা করছে। কোথায় যাবে, কি করবে জানা নেই। এক প্রকার পাগল প্রায়। কাউকে ভালোবেসে যে এত বেশি অদ্ভুত রকমের এলোমেলো হয়ে যাওয়া যায়, সেটা নিজেকে দেখেই বুঝতে পারছে ঈশান। ঈশান মাঝরাতে বাসায় আসলো, দেখলো বেডে কেউ একজন শুয়ে আছে। বুঝতে পারলো হয়তো নিশি। আবার চোখের ভুল ভেবে পাশেই শুয়ে পড়ল। নিশির ঘুমটা ভেঙে গেল। যখন ঈশান বিছানায় পড়ে গেল, তখন নিশি উঠে বসলো। মেয়েটা বুঝতে পারলো ঈশানের মুখ থেকে বেজায় পরিমাণে একটা বাজে গন্ধ আসছে। নিশি আঁচল দিয়ে নাকটা ঢেকে ফেলল। ঈশান নেশার ঘোরে বিড়বিড় করে যে কথাগুলো বলছিল সেগুলো শুনতে পেল নিশি। ভালোবাসলে সবাইকে কষ্ট পেতে হয়, আমিও পাচ্ছি, কিন্তু সেটা ভালোবেসে নয়, বিয়ের পর ভালোবেসে। বিয়ের আগে ভালোবেসেও সবাই কষ্ট পায়, তাই ভয়ে ভালোবাসিনি। তারপরও আমার সাথে এমন কিছুই হলো। আমার আমার লাইফে কেন এমনটাই হবার ছিল? এত এত মেয়ে আমাকে প্রপোজ করলো, কাউকে অ্যাকসেপ্ট করলাম না, সেজন্য নিশ্চয়ই অভিশাপ লেগেছে। একটা সিনিয়র মেয়েকে বিয়ে করলাম, আর সে আমাকে এমন করে কষ্ট দিয়েছে। আমার সাথে কতদিন থাকবে জানি না, তবে যতটুকু ভালোবাসি আর কীভাবেই বা বলবো জানি না, যে আমার সাথে ভালো করে কথাই বলে না, তাকে জোর করে আমি কি করে নিজের কাছে আটকে রাখবো? আমি কি একটু ভালোবাসা যেত না নিশি? আমি কি আর এতটাই খারাপ কাজ করে ফেলেছি যার জন্য এতটুকু ভালোবাসা যায় না? ভালো না বাসতে পারেন সে কটা দিন আছেন, ভালোভাবে কথা বলতে তো পারেন, কিন্তু তাও বলেন না। ঈশান বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ল। নিশি মুখে হাত দিয়ে চেপে রেখে কিছুক্ষণ চুপচাপ ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান এলোমেলো হয়ে বেডে শুয়ে আছে, তাই নিশি উঠে গিয়ে পা থেকে জুতাগুলো খুলে দিল। তারপর গায়ের ব্লেজার আর শার্টটা খুলে দিয়ে একটা টি শার্ট জড়িয়ে দিল গায়ে। বেডে উঠিয়ে বালিশে শুয়ে দিয়ে কমফোর্টারটা ভালো করে জড়িয়ে দিল। ঈশান ঘুমের মাঝে কিছু একটা খুঁজতে গেলে নিশি কোলবালিশটা এগিয়ে দিল। ছেলেটা কোলবালিশটাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে রইল। পরদিন যখন ঘুম ভাঙল, তখন দুপুর 12টা বাজে। ঈশান উঠে দেখল আম্মু দুপুরের খাবার রান্না করে ফেলেছে। ডাইনিং টেবিলে বসতেই কেউ একজন এসে ওর সামনে কফি রাখলো। ঈশান আম্মু ভেবে কিছু বলতে যাবে, তার আগেই যখন মেয়েটার দিকে চোখ গেল, তখন ঈশান দেখল নিশি দাঁড়িয়ে আছে। ঈশান অবাক হলো, মেয়েটা আজকে স্কুলে যায়নি। কথাগুলো ভেবেই ঈশান একবার ওর দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। আজকে ঈশান নিশির এমন দ্বারা কর্মকাণ্ডে অবাক হয়েছে, কারণ মেয়েটা কখনো স্কুল ছুটি করে না। শরীর খারাপ হলো কিনা জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করে না। দুপুরের খাবারটা খেয়ে ঈশান যখনই বের হয়ে যাবে, তখনই নিশি বলতে লাগলো, বলছিলাম কি যে তুমি এমন করে বাইরে এলোমেলো ঘোরাফেরা করো না প্লিজ। আব্বু আম্মু এসব সহ্য করতে পারে না। ওরা কিছু বলছে না, কিন্তু ওদের খারাপ তো লাগেই। নিশির মুখ থেকে আজকে প্রথমবার তুমি কথাটা শুনল ঈশান, তাই চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে ফেলল, রুমে চলে গেল। ঈশান বাসা থেকে আর বেরোলো না। ল্যাপটপটা নিয়ে অন করে কিছু একটা দেখতে লাগলো। ঈশান ল্যাপটপটা একা একাই দেখছিল আর হাসছিল। নিশি বারবার আশেপাশে ঘুরঘুর করছে।
আর কিছু বলতে চাইছে। ঈশান একটা বারও জিজ্ঞেস করলো না। এর মাঝেই ঈশানের নাম্বারে একটা কল আসলো। ফোনটা রিসিভ করে ব্যালকনিতে গেল ছেলেটা, আর হাসাহাসি করে কিছুক্ষণ কথা বলল। যখন পিছন ফিরল, খেয়াল করলো নিশি ব্যালকনির দরজায় দাঁড়িয়ে আছে। মেয়েটাকে এতক্ষণ আড়ি পেতে কথাগুলো শুনছিল ভেবেই ঈশানের অদ্ভুত লাগলো ব্যাপারটা। তারপরও তেমন কিছু না বলে রুমে ঢুকে গেল। পুরো বিকেলটা ঈশান বাসায় কাটালো। নিশি আজকে রান্না করলো আর ঈশানকে টেস্ট করার জন্য ডেকে নিয়ে গেল। নিজ হাতে এনে দিল, কিন্তু ঈশান কোনো কথাই বলল না, খেয়ে নিল। রাতে ঈশান যখন আবারও সেই দুপুরে যেমন হেসে কথা বলছিল, ঠিক তেমন করে আধা ঘন্টা যাবৎ কথা বলল। এবার নিশির বেশ রাগ হলো যে ওর জামাই কিনা অন্য কারোর সাথে এমন করে হেসে কথা বলবে। নিশ্চয়ই কোনো মেয়ের সাথে কথা বলছে। কথার ভাবে সেটা বোঝাই যাচ্ছে। নিশিও গাল ফুলিয়ে বেডে বসে রইল। কি হলো আপনার? এরকম মুড সুইং হলো কেন? রেগে আছেন নাকি? ঈশানের এরকম কথাতে অন্য সময় হলে মেয়েটা লজ্জায় লাল নীল সবুজ হলুদ হয়ে যেত, কিন্তু এখন একটুও লজ্জা পেল না, উল্টো আরও রাগ হলো। মেয়েটা অগ্নি চোখে ঈশানের দিকে তাকাতেই ঈশান হাত দুটো উঁচু করে বলতে আরম্ভ করলো। ওকে ওকে, ঠিক আছে, বলবো না, কিন্তু একটা কথা বলুন তো, কি হয়েছে? আপনার খারাপ করেছে? আজ স্কুলেও গেলেন না, আবার বিকেল থেকে শুরু করে নিয়ে রাত অবধি এত এত রান্না করলেন। কোনো কারণ আছে নাকি ফাইনালি ডিসিশন নিতে পেরেছেন সেজন্য এত বেশি খুশি? ডিসিশন? কিসের ডিসিশন? এই যে আপনি আমার সাথে থাকছেন না, আর খুব শীঘ্রই এখান থেকে চলে যাবেন। ঈশানের এমন তারা কথাতে নিশি অবাক হলেও কিছু বলতে পারল না, চুপ করে রইল। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলতে লাগলো। আপনি সিদ্ধান্তটা নেওয়া শেষ হয়ে গেলেই আমি আবার ইউএসএ ফিরে যাব ভাবছি। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। আর আজকাল একা একা থাকতে থাকতে সেটা ভালো লাগে। মানুষের মধ্যে কেমন যেন দম বন্ধ হয়ে আসে। যখন আপনার সিদ্ধান্ত নেওয়াটা হবে আমাকে জানিয়ে দেবেন। আমি খুব শীঘ্রই ব্যবস্থা করব আপনার চলে যাওয়ার। ঈশান, আমি নিশিকে ঈশান হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল। আমি জানি আপনি আব্বু আম্মুর কথা বলবেন, আর আপনার আব্বু আম্মুকে আমি বোঝাবো। আপনাকে এই নিয়ে কোনো চাপ নিতে হবে না। আর একটা কথা, যাকে ভালোবাসেন তাকে সবসময় ভালোবেসে আঁকড়ে নিতে হয়, সেটা জানেন তো? সেটাই চেষ্টা করছি। ভালো। ঈশান শুধু এই কথাটুকুই বলল, তারপর আবারও সে বাইরে চলে গেল। রাতে আর ছেলেটা বাসাতে ফেরেনি, ফিরল একদম পরদিন সকালে। এলোমেলো অগোছালো অবস্থায় বাসায় ফিরল। ঈশান কাল রাতেও ড্রিঙ্কস করেছিল, নিশি ওকে দেখেই বুঝতে পারছে। ঈশান রুমে এসে ফ্রেশ হলো, তারপর ব্যালকনিতে গিয়ে দোলনাতে বসে রইল। কিছুক্ষণ বাদে নিশি এসে ওর পাশাপাশি বসলো। ঈশান আজকে বেশ অবাক হয়ে গেল মেয়েটার এরকম কর্মকাণ্ডে। তারপর যখনই কিছু বলতে যাবে তখনই একটা কল আসলো। ঈশান কলটা রিসিভ করতেই আবারও সেই গতকালের মতো কথা বলতে আরম্ভ করলে। এবার নিশি রাগের মাথাতে ফোনটা নিয়েই সজোরে ছুঁড়ে মারল দেয়ালে। ঈশান হতভম্ব হয়ে গেল মেয়েটার এরকম কর্মকাণ্ডে। কিছু বলতে যাবে তার আগেই নিশি এবার রাগে ফুপিয়ে উঠল। তারপর ঈশানের দিকে ফিরে ওর শার্টের কলারটা ধরে নিজের অনেকটা কাছে নিয়ে এসে বলতে লাগলো। তোমার সাহস কী করে হলো ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে এরকম ঢলাঢলি করে কথা বলার? তুমি বুঝতে পারো না অন্য কোনো মেয়ের সাথে কথা বললে আমি সেটা সহ্য করতে পারি না? তোমাকে আমি কি করে বোঝাবো? তোমাকে আমি এসবের মধ্যে দেখতে চাই না। তোমাকে আমি সেই আগের মতোই দেখতে চাই, যে আমাকে কেয়ার করতো, সবসময় বলতো এই করবে না, ওটা করবে না, এখানে যাবে না, আমাকে না বলে যাবে না। আমি সেই ঈশানকেই চাই। তুমি বুঝতে পারো না এগুলো আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে? তোমার এমন চুপ করে থাকাটা আমি যেন মেনে নিতে পারছি না ঈশান। আর কি করলে তুমি বুঝতে পারবে যে আমি এই কয়েকটা দিনের মধ্যে চেষ্টা করছি তোমার কাছে আসার, কিন্তু তুমি নিজের মতো করে এড়িয়ে গেলে আমাকে। তাহলে কি করে পারবো তোমার কাছে আসতে? একবার বলবে আমাকে? মেয়েটার এরম দ্বারা বিহেভিয়ারের ঈশান কিছুটা অবাক হলেও আবার পরক্ষণে মনে হতে লাগলো যে ও ভুল কিছু শুনছে। তাই নিশির থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিল, তারপর ফোনটা উঠিয়ে রুমের দিকে চলে গেল। মেয়েটা অদ্ভুতভাবে তাকিয়ে ঈশানের দিকে। নিশি ভেবেছিল ঈশান কিছু বলবে, কিন্তু কিছুই বলল না। ঈশান কিছুক্ষণ যাবৎ ফোনটাকে এক জায়গায় করার চেষ্টা করেও পারল না। নিশি আবারও এসে শার্টের কলার ধরে ওকে টেনে ওঠালো, তারপর নিচের দিকে ঘোরানোর চেষ্টা করেও পারল না।
নিশি বারবার চেষ্টা করলে ঈশান ঘুরল। তখন মেয়েটা হুটহাট করে ওকে জাপটে জড়িয়ে ধরল। ওর শার্টের পিছন দিকটা খুব শক্ত করে খামচে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঈশানের সবটা যেন মাথার উপর দিয়ে গেল। বিষয়টা বুঝে আসলে মেয়েটা ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার বলুন তো, আজকে আপনি কান্নাকাটি করছেন, নিজ থেকে কথা বলছেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে তাই না? বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে? আমাকে বলুন, আমি কথা বলবো ওর সাথে। তুমি বুঝতে পারো না, ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড না। বয়ফ্রেন্ড হলে অনেক আগেই ওর সাথে চলে যেতাম। আর তোমাকে আগেই বিয়ের রাতেই বলেছিলাম তোমাকে মানতে পারবো না, মানে এটা আমি বলতাম। তেমন কিছু নেই দেখেই তো বলিনি। তো তাহলে কেন বুঝতে চাইছো না? আমি অন্য কাউকে নয়, তোমাকেই ভালোবাসি ঈশান। আর তুমি আমাকে ইগনোর করে যাচ্ছ। আমি চেষ্টা করছি তোমার কাছাকাছি আসার, আর তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তুমি আমাকে এত কাছে থেকে ভালোবেসেও এইটুকু বুঝতে পারোনি আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছিলাম? পারছিলাম না তো। আর সেদিন নিজের মতো করে আমার কাজিনের সাথে আমাকে দেখেই এসব উল্টোপাল্টা কথা বললে। কখনো কোনো সময় শুনেছো আমি কোনো ছেলের সাথে হাত ধরে কথা বলছি? ও আমার খালাতো ভাই, কিছুদিন হলো দেশে ফিরেছে। বিয়ের কথা শুনে এসে আমাকে তোমার সাথে দেখা করার জন্য কথা বলছিল। কিন্তু তুমি সেদিন অফিসের কাছে ব্যস্ত ছিলে বলে আমি কিছু বলতে পারিনি। ওকে বাসায় আসতে বলেছিলাম, কিন্তু তার আগেই তুমি এসব উল্টোপাল্টা ভেবে বসলে। ও বাসায় আসলে যদি সিন ক্রিয়েট করো, সেই জন্য ওকে বাসায় আসতে বলিনি। তুমি আমার সাথে আজকে যাবে আর ওর সাথে কথাও বলবে। আর তুমি তুমি কি না আমাকে এমন করে কষ্ট দিচ্ছ? তুমি বলছো আমাকে ডিভোর্স দেবে? এমন একটা কথা আমাকে বলতে পারলে? তুমি তুমি ইউএসএ ফিরে যেতে চাইছো তো? যাও, আমি আমি এখানে কেঁদে কেটে মরে যাই। তখন তুমি তুমি বাসায় এসো, তারপর দেখবে তোমার বউটা সত্যি আর নেই। মেয়েটার এরকম কথাতে ঈশানের বুকটা ধক করে উঠল। ঈশান ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে রেখে বলতে লাগলো, আর এইসব বাজে কথা নয়। ভালোবাসেন কখনো বলেছেন নাকি প্রকাশ করেছেন? ঈশান, আমি এমনি কিছু বলতে পারি না। তোমার সামনে আসলে আমার লজ্জা লাগে, তাই কিছু বলতে পারি না। আর আর জুনিয়র ছেলে কিনা আমার বর, সেটা ভাবলেই আরো বেশি লজ্জা লাগে। তাই এতদিন কিছু বলতে পারিনি। আর তুমি সেটা আমার এত কাছে থেকেও বুঝতে পারোনি। তুমি আসলে একটা গাধা। হ্যাঁ, ছোট ভাইয়ের ম্যাডামের প্রেমে পড়ে কাদা হয়ে গেছে। সত্যি আমাকে কখনো ছেড়ে দিবে না তো? আর ওইসব কথা কখনো বলবে না, তাহলে কিন্তু আমি সত্যি। মেয়েটা কী বলবে ঈশান বুঝতে পেরে হুটহাট করে ওকে ছাড়িয়ে নিয়ে ঠোঁটজোড়া বন্ধ করে দিল ওর। মিনিট 5 ঠোঁটে চুমু দিয়ে তারপর নিশি কিছুটা শান্ত হতেই ওকে ছাড়লো। মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। ওকে জড়িয়ে ধরতে গেলে ঈশান ওর মুখে দুপাশে হাত রেখে সারা মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। মেয়েটা লজ্জায় মরে যাচ্ছিল, তাই ওকে বুকের সাথে জড়িয়ে নিল ছেলেটা। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আপনাদের সবার জন্য একটা কথা বলতে চাই, সেটা হলো আমার ভয়েস কোয়ালিটি আজকে প্রচুর খারাপ হবে। আই এম সরি, আমার কিছু করার নেই ভাই। গলার অবস্থা খুবই বাজে, ঠান্ডায় আমার অবস্থা পুরাই খারাপ। তারপরেও যতটুকু পারছি চেষ্টা করছি, বাকিটুকু ম্যানেজ করে নিয়ে।